আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আপনারা কি আছেন আমার সাথে? ভাইয়ার কথা আর সাউন্ড কথা এবং বোর্ড কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানান সবাই। আচ্ছা, কালকে রাত্রে কিন্তু পোস্ট দেওয়া হয়নি যে আজকের শিডিউল ক্লাসটা টাইমলি হবে, ঠিক আছে? তো পোস্ট দেওয়া না হলেও আশা করি সবাই জানেন। ওয়ালাইকুম আসসালাম। আমরা কি একটু অপেক্ষা করবো নাকি বাকিদের জন্য? সবাই মনে হয় ভুলে গেছে যে এই সময়ে ক্লাসটা থাকার কথা, কালকে রাতে জানানো হয় নাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা আস্তে ধীরে শুরু করি। ভাইয়ার বোর্ডটা কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি না ভাইয়াকে একটু জানান। জি ভাইয়া ক্লিয়ার। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আগের ক্লাসে আপনার ব্যাংকিং কোন পর্যন্ত পড়ছিলাম, আশা করি সবাই সে পর্যন্ত বুঝতে পারছিলেন। তো আজকে আমরা যেটা শুরু করব সেটা আমাদের লাস্ট টপিক আজকে। তো আমরা আজকে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে সংঘর্ষ, ঠিক আছে? আচ্ছা, সংঘর্ষের আগে আমরা আরেকটা জিনিস জেনে আসি, সেটা হচ্ছে ঘাত বল, ঠিক আছে? ঘাত বল হচ্ছে, আমরা এমনিতে বলের সংজ্ঞা জানি, তবে ঘাত বল হচ্ছে এমন একটি বল, ঘাত বল হচ্ছে এমন একটি বল যা খুব অল্প সময়ের জন্য ক্রিয়া করে, কিন্তু অল্প সময়ের জন্য ক্রিয়া করলেও তার প্রভাব অনেক বেশি সময়ব্যাপী, বা প্রভাবটা বা ইম্প্যাক্টটা অনেক বেশি মানে ব্যাপ্তি লাভ করে, ঠিক আছে? যেমন ধরেন, আপনি একটা প্যারেক আছে, হ্যাঁ, একটা প্যারেককে আপনি মাটিতে দেয়ালে ঠুকবেন, ঠিক আছে? প্যারেককে কোথায় ঠুকবেন? দেয়ালে ঠুকবেন। তো আপনি কি করলেন? হাতুড়ি দিয়ে একটা বাড়ি দিলেন। হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে কি অনেকক্ষণ ধরে রাখেন? অবশ্যই না। হাতুড়ি দিয়ে একটা বাড়ি দিয়ে চলে আসেন, হাতুড়ি দিয়ে বাড়ি দিচ্ছেন, মনে করেন কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার বাড়ি দিয়ে নিয়ে আসা শেষ, আপনার হাতুড়ি চলে আসছে। কিন্তু দেখেন, কাজ কিন্তু ব্যাপক একটা কাজ হয়েছে। কি হয়েছে? এটা কিন্তু অনেক ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে? এমনি সারাদিন ঠেলেও কিন্তু আপনি পিন ঢুকাইতে পারতেন না, কিন্তু আপনি খুব অল্প সময়ের জন্য একটা বিশাল মানের বল প্রয়োগ করছেন, যার ফলে হচ্ছে যে আপনার এই কাজটা হয়েছে, ঠিক আছে? এই যে বলটা, যেই বলটা দিয়ে আপনি এই কাজটা করলেন, এই বলটার নামে কি? ঘাত বল। অর্থাৎ যে বলটা খুব অল্প সময়ের জন্য ক্রিয়া করবে, কিন্তু যার ইম্প্যাক্টটা অনেক বেশি থাকবে বা প্রভাবটা অনেক বেশি থাকবে, তাকে আমরা কি বলবো? ঘাত বল। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন যে ঘাত বল যখন প্রযুক্ত হয়, তখন এটা যেহেতু ওই মুহূর্তে সব থেকে বড় মানের বলটা, তাই ওই সময় এখানে ঘর্ষণ বল, টর্ষণ বল বা হাবিজাবি যত বল আছে, কোনো কিছুকে চিন্তা করা হয় না বা কোনো কিছুকে আপনার কাউন্টে আনা হয় না। যে আমরা একটা অঙ্ক করব, ঘাত বলের অঙ্ক, তো কেন আমরা অন্য কোনো বল আশেপাশে থাকলে কাউন্ট করব না? কারণ ঘাত বলের মানটা সবসময় এত বেশি হয় যে অন্য কোনো বল কাউন্ট করার প্রয়োজন হয় না, ঠিক আছে? বা অন্য কোনো বল এটার তুলনায় কি? নগণ্য। তো এটা একটু মনে রাখবেন। তো ঘাত বলকে হচ্ছে যে আপনার বা ইম্পালসিভ ফোর্সকে আপনার যে দ্বারা প্রকাশ করা হয়। তো অলরেডি আমরা জানতে পারছি যে এমন একটা বল, এটা এই ঘাত বলটা হচ্ছে এমন একটা বল যা হচ্ছে খুব অল্প সময়ে, ডেলটি সময় ব্যাপী, খুব অল্প সময় ধরে প্রযুক্ত হয়, ঠিক আছে? তো ঘাত বলের মানটা কিভাবে বের করে? ঘাত বলের মানটা বের করে হচ্ছে এই যে বলটা অল্প সময় ব্যাপী ক্রিয়াশীল, সেই বল আর সময়ের বা অল্প সময়টার যে গুণফল, সেই গুণফলটাই কি নির্দেশ করে? আপনার ঘাত বল বা ইম্পালসিভ ফোর্সটা নির্দেশ করে। তো এখন আমরা কি জানি? এফ ইন্টু ডেলটি। কীভাবে আসলো জিনিসটা আশা করি বুঝতে পারছেন। তাহলে আবার এফ ইকুয়াল টু কি? এম এ, এটাও তো আমরা জানি, এফ ইকুয়াল টু এম এ ইন্টু ডেলটি, ঠিক আছে? তো এম তো ফিক্সড। এখন দেখেন এ কি? এ হচ্ছে কি? বেগের পরিবর্তন না? বেগের পরিবর্তনকেই তো এ বলে, তাই না? মানে হচ্ছে ওই যে এ ইকুয়াল টু কি? ভি মাইনাস ইউ বাই টি। আশা করি সবার মনে আছে, ঠিক আছে? তো এখন দেখেন, আমার
এখানে বেগের পরিবর্তন হচ্ছে কেন? বেগের পরিবর্তন হচ্ছে কারণ আমার একটা বল আছে, সেই জন্য আমার এখানে বেগের পরিবর্তন হচ্ছে। তো ওই বলটা যদি ডেলটি সময়ব্যাপী ক্রিয়াশীল থাকে, তাহলে আমার বেগের পরিবর্তনটা কোন সময়ের জন্য হবে? ওই ডেলটি সময়ের জন্য হবে না, কারণ ডেলটি সময়ব্যাপী বল ছিল, ডেলটি সময়ব্যাপী বেগের চেঞ্জ হবে, ঠিক আছে? তার মানে আপনার এই সূত্রটা এখানে কি দাঁড়াবে? এই সূত্রটা দাঁড়াবে হচ্ছে এরকম যে আপনার বেগের পরিবর্তন, মনে করেন বেগ ভি আদিতে ছিল ইউ, পরে হয়েছে ভি, তো বেগের পরিবর্তনটাকে আমি ডেল ভি দ্বারা প্রকাশ করলাম, আর হচ্ছে সময়টা কি হবে? ডেলটি হবে। কারণ কি সময়টা হচ্ছে মানে যতক্ষণ ফোর্স ছিল ততক্ষণ বেগের পরিবর্তন হয়েছে, এই হচ্ছে ঘটনা, এই জন্য ডেলটি আর আগের ডেলটিটা। তো এখন দেখেন ডেলটি কাটা যায়, তার মানে কত? এম ইন্টু ডেল ভি। তার মানে কি ডেল ভি কি বোঝায়? বেগের পরিবর্তন বোঝায় না? তার মানে এম ইন্টু ভি মাইনাস ইউ, ঠিক আছে? তা আবার যদি আপনারা এটা, আচ্ছা এটাকে ভি1 ধরেন, আচ্ছা এটাকে ভি2 ধরেন, আর এটাকে ভি1 ধরেন, তাইলে আপনাদের অনেকের কাছে পরিচিত মনে হবে। তারপরে দেখেন mv2 মাইনাস mv1। এখন দেখেন আমরা এই যে ঘাত বলটা এভাবে বের করতে পারি, এই দুটাকে গুণ করে, অথবা আমাকে যদি বেগ, দুইটা বেগ দেওয়া থাকে, ঠিক আছে, আদি বেগ আর শেষ বেগ দেওয়া থাকে, হ্যাঁ, একটা বস্তুর দুইটা বেগ দেওয়া থাকে, তাইলে আমি তাদের, এটা কি বেগের পরিবর্তন না? এটা দেখেন শেষ ভরবেগ আর এটা কি আদি ভরবেগ, তার মানে ভরবেগের পরিবর্তনটাই কি আপনার ঘাত বলটাকে নির্দেশ করে। তার মানে আপনি যদি ভরবেগের পরিবর্তন বের করতে পারেন তাহলে আপনি ঘাত বলটা পেয়ে যাবেন, ঠিক আছে, ভরবেগের পরিবর্তন। আজকের টপিকগুলো অনেক সহজ, তো টপিকগুলো না, আসলে টপিক 2-3টা আছে, দেখি আপনারা সবাই বুঝছেন কিনা, ভাইকে জানান। এটা না বোঝার অবশ্য কিছু নাই, মানুষ এত কম। ক্লিয়ার? একটু জানান। আচ্ছা ঠিক আছে। তো এখন একটা জিনিস খেয়াল করেন, কালকে রাতে আসলে জানানো উচিত ছিল যে আজকে সকালে ক্লাস আছে, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করেন, আমার যখন একটা অ্যাক্সিডেন্ট হয়, ঠিক আছে, একটা অ্যাক্সিডেন্ট হইলো, বা হচ্ছে আপনার ক্রিকেট খেলার মাঠে কি হচ্ছে, আপনার ব্যাটসম্যান হচ্ছে কি বলকে বাড়ি দিতেছে ব্যাট দিয়ে, ঠিক আছে? তো বলকে যখন ব্যাট দিয়ে বাড়ি দিতেছে তখন কি সে একটা বাড়ি দিতেছে এবং এই বাড়ির পরে বলটা অনেক দূর অতিক্রম করতেছে, ওই বাড়িটা তো খুব অল্প সময়ের জন্য, তার মানে ওখানে কি ঘাত বল প্রযুক্ত হয়েছে। তারপর মনে করেন আমাদের যখন অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট কিন্তু কয়েক সেকেন্ডের জন্য হয়, ঠিক আছে? কয়েক সেকেন্ডের জন্য হওয়ার পরে আমরা দেখি যে সব কিছু দুমড়ায় মুচড়ায় গেছে, ঠিক আছে? কারণ কি ওখানে হচ্ছে কি আপনার এরকম মানে খুব অল্প সময়ের জন্য একটা বিশাল মানের বল কাজ করছে এবং তার ফলে কাজ হয়ে গেছে, বিশাল বড় একটা কাজ হয়ে গেছে ওখানে, ঠিক আছে? এবং তার মানে কি আমরা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট বা সংঘর্ষ বা কলিশনের মধ্যে আমরা কি পাবো? এই ঘাত বলটা পাবো। কলিশনে যেই বল কাজ করে সেই বলটা কোন বল? ঘাত বল, ঠিক আছে? ক্রিকেট খেলার মাঠে যেই বল কাজ করে ব্যাটার বলের মধ্যে সেটা কোন বল? ঘাত বল। হাতুড়ি প্যারাকের মধ্যে কোন বল? ঘাত বল, ঠিক আছে? তো এরকম আরো অসংখ্য উদাহরণ পাবেন আপনারা ঘাত বলের, তো ওগুলো আপনারা একটু নিজেরা মানে উদাহরণগুলো চিন্তা করে নেবেন, ঠিক আছে? তো আচ্ছা আমি তো কলিশনে চলে গেছি অলরেডি, বা সংঘর্ষে চলে গেছি। আপনাদের পরবর্তী টপিকটা হচ্ছে সংঘর্ষ। বলছে যে সংঘর্ষটা কি দুইটা বস্তু যদি খুব বড় একটা মানের বলে খুব অল্প সময়ের জন্য যদি পরস্পরের সাথে সংঘর্ষ বা পরস্পরকে আঘাত করে তাহলে তাকে কি বলা হয়? তাহলে তাকে সংঘর্ষ বলা হয়। আচ্ছা ঠিক আছে, তার মানে সংঘর্ষের মধ্যে ইম্প্যাক্ট বল কাজ করবে, ঠিক আছে, বা এই যে এটা ইম্প্যাক্ট ফোর্সটা কাজ করবে, ঠিক আছে, ইম্পালসিভ ফোর্সটা এই সংঘর্ষের মধ্যে কাজ করবে বা ঘাত বলটা কাজ করবে। তাহলে ঘাত বল কাজ করলে কি হবে? আপনার আদিতে সংঘর্ষের পূর্বের অবস্থা, সংঘর্ষের পরবর্তী অবস্থা দুইটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তার মানে সংঘর্ষে যখন ঘাত বল কাজ করবে তখন আদিতে বস্তু যে অবস্থা ছিল এবং পরবর্তীতে যে অবস্থা দুইটা কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে? তো এখন দেখেন আমরা সংঘর্ষের সংজ্ঞাটাও বুঝলাম মোটামুটি। ঘাত বলটা আমি মুছে ফেলি, ঘাত বলের জাস্ট এই সূত্রটা লাগবে, এই সূত্রটা মাথায় রাখেন, এই সূত্রটা একটু পরেই আমরা কাজে লাগাবো, ঠিক আছে? তো এখন দেখেন আমরা সংঘর্ষে ছিলাম, তো সংঘর্ষের সংজ্ঞা অলরেডি ভাই একটু করে বলে দিছি। তারপর সংঘর্ষ হচ্ছে আবার দুই প্রকার হতে পারে, ঠিক আছে? একটা কি, একটা হচ্ছে স্থিতিস্থাপক আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক, ঠিক আছে? অস্থিতিস্থাপক। তো এখন দেখেন স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলবো, ঠিক আছে? যে সংঘর্ষের সময়, ঠিক আছে, আপনার ভরবেগ সংরক্ষিত হয়, কি ভরবেগ সংরক্ষিত হয় এবং আপনার গতিশক্তি সংরক্ষিত হয়, কি ভরবেগ ও গতিশক্তি, এই দুইটা জিনিস যদি সংরক্ষিত হয়, তাহলে হচ্ছে যে সংঘর্ষটাকে কি বলবো? স্থিতিস্থাপক সংঘর্ষ। আর অস্থিতিস্থাপক সংঘর্ষ কখন বলবো? যখন হচ্ছে ভরবেগ সংরক্ষিত হবে, ঠিক আছে,
কিন্তু গতিশক্তি কি হয়েছে, গতিশক্তি সংরক্ষিত হয় নাই, সেটাকে আমরা কি বলবো, অস্থিতিস্থাপক সংঘর্ষ। আশা করি বুঝতে পারছেন যে স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলবো। স্থিতিস্থাপক এটা কিন্তু আসে আপনাকে হচ্ছে যে বিভিন্ন ডেটা দেওয়া থাকবে, আপনাকে বলবে 4 নম্বরের প্রশ্ন এটা আসে, মানে ঘ, তো সেখানে আসে যে এটা কি স্থিতিস্থাপক সংঘর্ষ নাকি অস্থিতিস্থাপক সংঘর্ষ বের করো। তখন আপনার কি করতে হবে, ভরবেগ সংরক্ষিত আছে কিনা। ভরবেগ সংরক্ষিত থাকা মানে কি, যে আদিতে একাধিক বস্তুর যে ভরবেগ ছিল এবং পরবর্তী সংঘর্ষের পরে একাধিক বস্তুর যে ভরবেগ আছে সেই দুইটা আমরা নির্ণয় করব। নির্ণয় করে হচ্ছে দুইটা কি ইকুয়াল কিনা দেখাবো। দুইটা যদি ইকুয়াল হয় তার মানে ভরবেগ সংরক্ষিত আছে, তার মানে সে কি একটা সংঘর্ষ হয়েছে। তারপরে আমি আবার গতিশক্তি চেক করবো, আদিতে তাদের যে গতিশক্তি পরে যে গতিশক্তি দুইটা যদি ইকুয়াল হয় তার মানে সেটাকে আমি কি বলতে পারবো, স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যদি ইকুয়াল না হয় তাহলে মানে শুধু ভরবেগ সংরক্ষিত হয় কিন্তু গতিশক্তি মানে সংরক্ষিত না হয় তাহলে বলবো কি, অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো আশা করি বুঝতে পারছেন। এই আপনারা মানুষ এত কম কেন, বন্ধু বান্ধব নিয়ে আসেন না, সবাইকে ডাক দেন, সবাইকে ডাইকা নিয়ে আসেন। তো এখন দেখেন আমরা হচ্ছে যে এখন স্থিতিস্থাপক সংঘর্ষের যে রাশিমালা, সেই রাশিমালাটা হচ্ছে যে আমরা এখন একটু প্রতিপাদন করব, ঠিক আছে। রাশিমালাটা কি হবে, মনে করেন m2 ভরের একটা বস্তু আছে এবং m1 ভরের বস্তু আছে। আপনারা কেউ কিছু না বুঝলে আমাকে জানান, যদিও এখনো না বোঝার মতো কিছু হয়েছে বলে আমার মনে হয় না। তো দেখেন দুইটা বস্তু এদিকে যাইতেছিল, ঠিক আছে। তারপর এর বেগটাকে আমি হচ্ছে বইয়ের ভাষায় ধরতেছি, ঠিক আছে, বইয়ের ভাষায় ধরতেছি কারণ যাতে আপনাদের পরবর্তীতে বইয়ে ধরতে সুবিধা হয়, নাইলে অন্য কোনো ডিজিট দিতাম, এত কঠিন কঠিন ডিজিট দেওয়ার কোনো মিনিংই নেই, ঠিক আছে। তো এখন দেখেন দুইটা বস্তু যথাক্রমে একটার ভর হচ্ছে m1, একটার ভর হচ্ছে m2। এইটা হচ্ছে এই বস্তুর আদি বেগ v1 ইনিশিয়াল, আর এটা হচ্ছে যে সেকেন্ড বস্তুটার আদি বেগ v2, এটা কি ইনিশিয়াল, ঠিক আছে। তো দুইজন হলো কি এক জায়গায় গিয়ে বাড়ি খেলো, ঠিক আছে, ও আর ও পরস্পর গিয়ে বাড়ি খেলো। এখন ও যখন ওরে বাড়ি দিবে ও তখন এদিকে বল দেয় f1, আর ও যখন ওর সাথে বাড়ি খায় ও তখন এদিকে বল দেয় f2, ঠিক আছে। এই যে দুজনের উপর বল প্রয়োগ করলো না, বল প্রয়োগ করলো যে এখানে কোন বল প্রয়োগ করছে, এটা কিন্তু ঘাত বল বা হচ্ছে ইম্পালসিভ ফোর্স, ঠিক আছে, কারণ খুব অল্প সময়ের জন্য এটা হয়েছে। তো দুজনের উপর বল প্রয়োগ করছে, তারপর দেখা গেল যে দুইজনই আবার এদিকে রওনা হয়ে গেছে আগের দিকে, ঠিক আছে, m1 m2 মানে ভিন্ন ভিন্ন বেগ নিয়ে সংঘর্ষের পর ওইদিকে আবার রওনা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে ওর ক্ষেত্রে বেগের পরিবর্তন হয়ে কি হবে, ওর ক্ষেত্রে বেগের পরিবর্তন হয়ে হবে যে v1 এর ফাইনাল বেগ এটা, v1 এর ইনিশিয়াল বেগ এটা, ফাইনাল বেগ এটা, আর v2 এর ইনিশিয়াল বেগ এটা, v2 এর ফাইনাল বেগ এটা। আশা করি বুঝতে পারছেন। দুইটা বস্তু যাচ্ছিল, সংঘর্ষের আগের অবস্থা, সংঘর্ষকালীন অবস্থা এবং সংঘর্ষের পরবর্তী অবস্থা, এই হচ্ছে আমরা তিনটা অবস্থা পাইলাম, ঠিক আছে। তো আমরা এটা কার জন্য করতেছি, আমরা এটা করতেছি স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য। তো ভাইয়া কি বলছে, স্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত হবে এবং গতিশক্তি সংরক্ষিত হবে। তো ভরবেগ যদি সংরক্ষিত হয় তাহলে আদিতে তাদের ভরবেগ কি, m2 ইন্টু v2i, ঠিক আছে, এটা ওর জন্য, প্লাস m1 ইন্টু v1i, ঠিক আছে। তার মানে এই সংঘর্ষের পূর্ববর্তী ভরবেগটা আমি পেয়ে গেলাম, ইকুয়াল টু কি, সংঘর্ষের পরবর্তী ভরবেগ হবে, তাহলে m2 ইন্টু v2f প্লাস m1 ইন্টু v1f। আশা করি বুঝতে পারছেন যে কি বলছি, সহজ জিনিস। হ্যাঁ, তো এটা একটা পাইলাম। হ্যাঁ, তো আমি কি বলছি, ভরবেগ সংরক্ষিত হবে এবং গতিশক্তি সংরক্ষিত হবে যদি এটা স্থিতিস্থাপক হইতে হয়। তাই আমি তো স্থিতিস্থাপক ধরেই নিছি, স্থিতিস্থাপক হলে রাশিমালাটা বের করতেছি। তাহলে আমি ভরের ইয়েটা পাইলাম ইকুয়েশন। এখন হচ্ছে আমার গতিশক্তির জন্য ইকুয়েশনটা বের করি। গতিশক্তির জন্য ইকুয়েশন কি আসবে, হাফ ইন্টু m2 ইন্টু v2i হোল স্কোয়ার, হাফ mv স্কোয়ার আর কি, তারপরে হাফ ইন্টু m1 ইন্টু v1i হোল স্কোয়ার ইকুয়াল টু হাফ ইন্টু m2 ইন্টু v2f হোল স্কোয়ার প্লাস হাফ ইন্টু m1 ইন্টু v1f হোল স্কোয়ার। আজকে পুরা ক্লাসটাই হয়তো বা যাবে এটা প্রতিপাদন করতে করতে আস্তে আস্তে, ঠিক আছে। তো এখন দেখেন তাহলে এটা থেকে আমরা কি পাই, এটা থেকে আমরা কি পাই, সব জায়গায় হাফ আছে, হাফগুলা কাইটা দিই, ঠিক আছে, হাফগুলা কাইটা দিই এবং m2 সাইডগুলো এক পাশে নিয়ে আসি, ঠিক আছে। হাফগুলো যদি কেটে দেই তাহলে মনে করেন যে হাফ নাই, মানে ভাই মুছে দিলাম সহজ করার জন্য। হ্যাঁ, আপনারা একটা লাইন বাড়তি করবেন আর কি। তো এটাকে এক পাশে নিয়ে আসি, এক পাশে আনলে m2 কি হবে, কমন হবে। কমন হলে কি হবে, v2i স্কোয়ার মাইনাস v2f হোল স্কোয়ার, এটা হবে। আর ওইখান থেকে যদি নেই
m1 আর এই m1 কে এক পাশে নিয়ে গেলাম, তাহলে কি আসবে v1f হোল স্কোয়ার মাইনাস v1i হোল স্কোয়ার। ঠিক আছে, তো এখন দেখেন, ও আচ্ছা এটার ক্ষেত্রেও সেমভাবে নেই। ঠিক আছে, এটা কি ভরবেগের জন্য না, আর এটা হচ্ছে গতিশক্তির জন্য। ঠিক আছে, তাহলে এখন দেখেন ভরবেগের জন্য আমরা m2 m2 আলাদা করি। m2 m2 আলাদা করলে কি আসবে, m2 ইকুয়াল টু v2i মাইনাস v2f ইকুয়াল টু m1 এক পাশে, m1 যদি নেই v1f মাইনাস v1i। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তো এখন দেখেন এইটাকে আমি দিই 2 নম্বর ইকুয়েশন, আর এটাকে আমি দিই কি 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, তো এই 2 ভাগ যদি 1 করি, আমি দেখেন 2 ভাগ যদি 1 করি তাহলে কি হবে, এই m2 আর m2 কাটাকাটি যাবে, তাহলে থাকবে কি, উপরে থাকবে v2i স্কোয়ার মাইনাস v2f স্কোয়ার ডিভাইডেড বাই কত, v2i মাইনাস v2f, আর হচ্ছে ওই পাশে m1 কাটা যাবে, থাকবে কি v1f হোল স্কোয়ার মাইনাস v1i হোল স্কোয়ার ডিভাইডেড বাই v1f মাইনাস v1i। এই হচ্ছে অবস্থা। এখন দেখেন এটাকে যদি আমি সূত্র করি, এটা কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, তার মানে v প্লাস 2i ইন্টু v মাইনাস 2f আসবে। ঠিক আছে, আচ্ছা এটা লিখেই দিই, তাইলে দেখেন v2i প্লাস v2i মাইনাস v2f এরকম আসবে না জিনিসটা, v2i মাইনাস v2f এরকম কিন্তু আসবে। হ্যাঁ, তারপরে এই নিচেরটা কাটা যাবে, থাকবে কে, থাকবে খালি এই উপরের অংশটা। ঠিক আছে, মানে a স্কোয়ার b স্কোয়ারের সূত্রে ফেলছি, তো অনুরূপভাবে এটাকেও a স্কোয়ার b স্কোয়ারের সূত্রে ফেলবো, তাহলে কি থাকবে v1f প্লাস v1i এই থাকবে এখানে। ঠিক আছে, এখানে থাকবে এটা আর এখানে থাকবে এইটা। এইটুকু সবাই বুঝছেন কিনা আমাকে বলেন দেখি, সবাই আছে কিনা, কারা কারা আছেন ভাইয়ার সাথে? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কই আপনারা রেসপন্স করেন না কেন, একটু দেখি আপনারা আছেন কিনা ভাইয়ের সাথে। সবাইকে বুঝতে পারছেন? ভাইয়াকে একটু জানান, জি ভাইয়া বুঝছি বা বুঝি নাই কিছু একটা জানান। আর একটা কাজ করতে পারেন, ক্লাসটা শেয়ার করে দিতে পারেন, যাতে আপনার যদি কোনো বন্ধু বান্ধব আগ্রহী থাকে তারা যাতে দেখতে পারে। ঠিক আছে, তো এখন দেখেন এখান থেকে আমরা কি পেলাম, এই জায়গাটা থেকে। ঠিক আছে, এখান থেকে আমরা কি পেলাম দেখেন তো, এটা কি v2 কে, v2 ইনিশিয়ালকে এই বস্তুর আদিবেগ। ঠিক আছে, আর কি v2f সেটা কি, এই যে দেখেন এই বস্তুর শেষ বেগ। ঠিক আছে, মানে আদিবেগ আর শেষ বেগের যোগফল ইকুয়াল টু কি হচ্ছে v1i প্লাস v1f। ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে একটা জিনিস জানলাম, যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে বস্তুদ্বয়ের যে আদিবেগ, প্রথম বস্তুর যে আদিবেগ আর শেষ বেগের যোগফল ইকুয়াল টু দ্বিতীয় বস্তুর আদিবেগ আর শেষ বেগের যোগফলের সমান হবে। তার মানে স্থিতিস্থাপক সংঘর্ষের মধ্যে কি হয়, বস্তুদ্বয়ের বেগদ্বয়ের যোগফল, সংঘর্ষের পূর্বে ও পরে বস্তুদ্বয়ের বেগদ্বয়ের যোগফল কি হয়, পরস্পর সমান হয়, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, তো এখন দেখেন আমার এখানে কি কি লাগবে, আমার এখানে এই লাইন লাগবে না, মানে আমার যেটা লাগবে আমি সেটা রাখতেছি। হ্যাঁ, এই লাইনও লাগবে না, আর আমার এই লাইনটা লাগবে, এই লাইনটা ভাই একটু সাইড করে লিখি, আর ওই লাইনটা লাগবে। হ্যাঁ, প্রুফটা আরো বড় আছে তো প্রুফটা আগানোর জন্য, তাহলে আমি প্রুফটা লিখি v2i স্কোয়ার মাইনাস v2f স্কোয়ার vm1 ইন্টু v1f স্কোয়ার প্লাস v1i স্কোয়ার। ঠিক আছে, তো এই যে দেখেন 1 আর 2 আমি লিখে রাখলাম। হ্যাঁ, আর আমরা এখান থেকে রেজাল্ট পাইলাম কোনটা, রেজাল্ট পাইলাম এটা। তো এখন এই রেজাল্টটাকে নিয়ে ভাই একটু কাজ করি। হ্যাঁ, রেজাল্টটা উপরে লিখি v2i প্লাস v2f ইকুয়াল টু v1f প্লাস v1i। তো এখন রেজাল্টটাকে দেখেন, আমি কিন্তু বললাম যে আদিতের শেষে বেগের যোগফলগুলো সমান সমান হয়। আবার আরেকটা কথা বলা যায়, কি বলা যায় দেখেন, v2i মাইনাস v1i। ঠিক আছে, ইকুয়াল টু v1f মাইনাস v2f। দেখেন তো v2i কি আদিবেগ ওর জন্য, আর v1i কি আদিবেগ ওর জন্য। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করেন, একটা গাড়ি এদিকে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে। ঠিক আছে, আর একটা গাড়ি বা হচ্ছে আপনি এদিকে হাঁটতেছেন হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে আমরা বলি না যে গাড়ির সাপেক্ষে
আপনার বেগ কত, গাড়ির সাপেক্ষে আপনার বেগ কত, বা আপনার সাপেক্ষে গাড়ির বেগ কত। আপনার সাপেক্ষে যখন গাড়ির বেগ বলি তখন কি করেন, আপনি বলেন যে আমার সাপেক্ষে গাড়ির বেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, ঠিক আছে। গাড়িও এরকম সেমভাবে হচ্ছে কি বিয়োগ করে আপনার সাপেক্ষে তার বেগ কত সেটা বলে, ঠিক আছে। তার মানে কি দুইটা বস্তুর বেগের মধ্যে যদি আমি বিয়োগ করি, একটা নির্দিষ্ট মুহূর্তে দুইটা বস্তুর যদি বেগের মধ্যে আমি বিয়োগ করি, তাদেরকে আপেক্ষিক বেগটা পাচ্ছি না, যে এর সাপেক্ষে কত বেগে গতিশীল, ঠিক আছে। তো এখানে দেখেন তো আদিতে ওরা একটা নির্দিষ্ট সময়, দেখেন তো ওর বেগ হচ্ছে v2i আর ওর বেগ কি v1i। তার মানে এই যে দুইজনের বেগের যদি আমি বিয়োগফলটা বের করি, দুইজনের বেগের বিয়োগফল বের করা মানে কি ওদের আপেক্ষিক বেগ, ঠিক আছে। আদিতে ওদের আপেক্ষিক বেগ, এবং এইটা কি নির্দেশ করে v1f মাইনাস v2f কি, এই যে v1f মাইনাস v2f কি, শেষে ওদের যে আপেক্ষিক বেগ সেটা নির্দেশ করে। তাইলে আমরা এখান থেকে কিন্তু দুইটা কথা বলতে পারি। একটা কথা ওই যে আগে বললাম যে হচ্ছে তাদের আদি ও শেষ বেগের যোগফলগুলা পরস্পর সমান হয়, আর এখান থেকে আরেকটা কথা বলতে পারি, আদিতে তাদের যে আপেক্ষিক বেগ ছিল, ঠিক আছে, আদিতে তাদের যে আপেক্ষিক বেগ ছিল এবং পরবর্তীতে তাদের যে আপেক্ষিক বেগ ছিল, দুইটাই কি হয়, সমান হয়। এটা কোন ক্ষেত্রে, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে, ঠিক আছে। আদিতে আপেক্ষিক বেগ এবং শেষের আপেক্ষিক বেগ কি হয়, সমান হয়। আশা করি সবাই বুঝতে পারছেন, না বুঝলে ভাইয়াকে জানাবেন, ঠিক আছে। তো এইটা গেল। এখন এখান থেকে আমরা প্রুফটা আরেকটু সামনের দিকে যাব, ঠিক আছে। আচ্ছা দেখেন, এখন এখান থেকে আমি কি করতে পারি, মনে করেন আমি v2f এর মানটা বের করব, ঠিক আছে। v2f এর মানটা কত আসবে, v2f ইকুয়াল টু আসবে v1f মাইনাস v2i প্লাস v1i। এইটা হচ্ছে v2f এর মান, এই ইকুয়েশন থেকে আমি বের করলাম, ঠিক আছে। তো এখান থেকে বের করে আমি কি করব, এখান থেকে বের করে আমি 1 নম্বরে বসায় দিব, ঠিক আছে। ভাইয়া এগুলা কেন করতেছেন, এগুলো করতেছি ভাই আপনার বইয়ের মধ্যে বিশাল একটা প্রুফ আছে স্থিতিস্থাপকের, তো দেখা যায় যে অনেকে আগ্রহ করেও দেখে না, কিন্তু এই যে দেখেন এটার মাঝখানে প্রুফের মাঝখানে কিন্তু ছোট ছোট কিছু অঙ্ক রয়ে গেছে, ঠিক আছে। এই জিনিসগুলো না জানলে এই জিনিসগুলো মনে করেন নৈবিত্তিকের জন্য আসতে পারে, এটা থেকে খুব বেশি অঙ্ক আসে না। অঙ্ক আসে কি ওই যে স্থিতিস্থাপক কিনা বা গতিশক্তি সংরক্ষিত হয়েছে কিনা, ওগুলো আসে ওই যে ভাইয়া শুরুতে যেগুলো বলছি। কিন্তু এই ভিতরে যে গুটি গুটি ব্যাপারগুলো না, এই জিনিসগুলো হচ্ছে যে মনে করেন আপনার জানা লাগে, এই জিনিসগুলো হচ্ছে যে যদি দিয়ে দেয়, এই জন্য আর কি বলতেছি, যদি দিয়ে দেয়, কিছু বাদ দেওয়া তো দরকার নেই, আর 2 পৃষ্ঠা বাকি আছে, তো বাদ দিয়ে কী লাভ, আজকে করে ফেলি এটা, ঠিক আছে। তো এখন দেখেন v2f এর মানটা 1 এ বসাই আমরা, ঠিক আছে। তো 1 এ বসাইলে কি আসবে, 1 এর মধ্যে v2fটা কই এখানে, তাই না। তার মানে m2 ইন্টু v2i মাইনাস v2f, তার মানে মাইনাস v2f মানে কি v1f মাইনাস মাইনাস প্লাস v2i মাইনাস v1i। ভাইয়া ভ্যালুটা বসায় দিলাম, m1 v1f মাইনাস v1i, এই হচ্ছে আপনাদের ঘটনা, ঠিক আছে। তো এখান থেকে আমার টার্গেট কি, এখান থেকে আমার টার্গেটটা হচ্ছে দেখেন আমি যখন v2f বসাইছি, ঠিক আছে, তখন আমার টার্গেট হচ্ছে এইটার থ্রুতে আমি এইটা v1fটা বের করে ফেলবো, ঠিক আছে। আমার টার্গেট কি v1f বের করব। তো v1f বের করব, তার আগে আমি তাহলে এগুলো একটু গুণটুন দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা এটা একটু ভুল লিখছি, m1 ইন্টু v1i, ঠিক আছে। তো এখন দেখেন এখান থেকে কি করব, m2 v2i মাইনাস m2 v1f প্লাস m2 v2i মাইনাস m2 v1i। আপনারা আমার সাথে বসে বসে প্রুফ করেন, ঠিক আছে, বিশাল প্রুফ। তারপরে এখান থেকে আবার অনেক কিছু আসবে, অনুসিদ্ধান্ত আসবে, সেগুলো আমরা একটু পরে দেখব। তো এখন দেখেন আমার টার্গেট কি, আমি কিন্তু একটু আগেই বলছি আমার টার্গেট হচ্ছে v1fটা বের করা, ঠিক আছে। তো এখন দেখেন এখানে একটা v1f আছে, এখানে একটা v1f আছে, তাহলে আমরা দুইটাকে এক পাশে নিয়ে যাই, বাকিগুলোকে আরেক পাশে নিয়ে আসি, ঠিক আছে। তাহলে কত m2 v2i, ঠিক আছে, প্লাস হচ্ছে m2 v2i, তার মানে কয়টা m2 v2i, দুইটা m2 v2i, ঠিক আছে, দুইটা m2 v2i। আর হচ্ছে যে আপনার এইটা এই পাশে আসলে কি হয়ে যাবে, মাইনাস m2 v1 প্লাস m1 v1i, ঠিক আছে, v1i এটা, ঠিক আছে, ইকুয়াল টু তাহলে কত m1 v1f। আচ্ছা 2 m1 v1f নাকি, দাঁড়ান আমি একটু দেখি, m1 v1f, খালি m1 v1f, দাঁড়ান আরেকবার মিলাই নিই নাহলে ভুল হইতে পারে। এটা এটা দুইটার যোগফল, আর হচ্ছে যে এইটা রইল না, এটা রয় নেই, m2 v1f কোথায় গেল, m2 v1f, m2 v1f কেন ভাই লিখি নাই, মুসি ভাই, ভুল করার দরকার নাই। m2 v2i প্লাস m2 v2i টু m2 v2i, ঠিক আছে, এইটা এটা চলে গেল, বাকি রইল এই তিনজন। তাহলে এই তিনজন বাকি রইলে কি আসবে, m2 v1f, আচ্ছা v1f গুলো ওই পাশে নিব,
তাইলে হচ্ছে ও আর ও এক পাশে থাকবে, তাহলে ও যদি এই পাশে আসে তার মানে কি m1 v1i মাইনাস m2 v1i ইকুয়াল টু, ওকে ওই পাশে নিয়ে গেছি, m1 v1f প্লাস m2 v1f। এই হচ্ছে ইকুয়েশনটা দাঁড়াইলো। তো আমি কি বলছি, আমার টার্গেট হচ্ছে v1f বের করা, ঠিক আছে। আমার টার্গেট কি, এই যে প্রথম বস্তু যে শেষ বেগ সেটার সমীকরণটা কত আসে, ডাইরেক্ট সমীকরণ সেটা করব, ঠিক আছে। তো ডাইরেক্ট সমীকরণ যদি বের করতে চাই তা এরকম আসছে, তো v1fটা কমন নিব, আপনারা সবাই বুঝতে পারছেন। তাহলে জিনিসটা কি দাঁড়াবে, জিনিসটা দাঁড়াবে হচ্ছে 2m2 v2i প্লাস, এখানে দেখেন v1i আছে না দুইটা, তাহলে v1iটা কমন নেই, তাহলে কত m1 মাইনাস m2 ইকুয়াল টু v1fটা যদি কমন নেই তাহলে কত আসবে, m1 প্লাস m2 আসবে, ঠিক আছে। তো এখন দেখেন, তাহলে আমার তো v1f বের করতে হবে, তাহলে ওটা দিয়ে ভাগ করে দেই, v1f ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে তাহলে 2m2 v2i ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস আপনার v1i m1 মাইনাস m2 m1 প্লাস m2। আশা করি এটাই ইকুয়েশন এবং আপনারা সবাই দেখতে পারতেছেন। দেখা যাচ্ছে কিনা ভাইয়াকে একটু জানান, জি ভাইয়া দেখা যাচ্ছে বা জি ভাইয়া দেখা যাচ্ছে না, কিছু একটা ভাইয়াকে জানাই দেন, ঠিক আছে। দেখি সবাই বুঝছেন কিনা এইটুকু। কোথায় বাচ্চাগণ, বুঝা গেছে কি বলছি? বাহ, টপ ফ্যান দেখা যাচ্ছে, কিন্তু টপ ফ্যানেরা তো ইয়ে করে না, কি বলে, আপনার ক্লাস নোট পোস্ট করে না, তাহলে লাভ কি? বাচ্চাগণ এই পর্যন্ত দেখা গেছে কিনা আমাকে জানান। এই লেখা কি কাইটা গেছে? তাই তো মনে হচ্ছে। আচ্ছা, তো দেখেন আপনারা v1f এর মান বের করছেন আমি আশা করি। তো v1f এর মানটা ভাইয়া সাইডে লিখি, হ্যাঁ। তো v1f এর মানটা যদি আমি সাইডে লিখি, ভাইয়া আপাতত এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। v1f এর মানটা কি আসতেছে, v1f এর মানটা আসতেছে হচ্ছে আমাদের 2m2 v2i ডিভাইডেড বাই m1 প্লাস m2, আচ্ছা এটাকে সাইডে লিখি v2iটা, ঠিক আছে, প্লাস যারা করছেন নিজে নিজে তারা হচ্ছে পারছেন আশা করি, m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু v1i, ঠিক আছে। জিনিসটাকে আমি গুছায় লিখলাম, হ্যাঁ। তাহলে এখন একটা জিনিস তাকান, আপনাকে যদি বলে যে দুইটা বস্তুর আদিবেগ দিয়ে দিছি, ঠিক আছে, দুইটা বস্তুর কি দিয়ে দিছি, আদিবেগ দিয়ে দিছি এবং তাদের ভর দিয়ে দিছি, বলছি যে তারা সংঘর্ষে লিপ্ত হয়েছে, ঠিক আছে। তাহলে প্রথম বস্তুটার শেষ বেগ কত, আপনাকে দ্বিতীয় বস্তুর শেষ বেগ বলে নাই, কিন্তু বলে দিছে কি, জিজ্ঞেস করছে কি প্রথম বস্তুর শেষ বেগ কত, আপনি ডাইরেক্ট এই ফর্মুলা ইউজ করবেন, ঠিক আছে। এই যে দেখেন প্রথম বস্তুর শেষ বেগ কিন্তু এটা v1f, আমরা এত কষ্ট করে এতক্ষণ এই প্রথম বস্তুর শেষ বেগটা বের করলাম, ঠিক আছে। তো এটা একটা সূত্র। তো এখন দেখেন আমরা এটা কোথা থেকে বের করছি, এখান থেকে, ঠিক আছে, এখান থেকে বের করে এটা বের করছি আমরা v2f এর মানটা ধরে, তারপর হচ্ছে যে আপনার এক নম্বর সমীকরণে বসাই দিছিলাম, তারপর হচ্ছে যে এটা পাইছি। এখন আপনি যদি বলেন ভাইয়া আমাকে যদি দ্বিতীয় বস্তুর বেগ বের করতে বলে, সেম ভাবে ভাইয়া আপনার একটা প্রুফ আছে, মানে প্রুফটা আমি আর বাকি অংশটা করব না, কারণ হচ্ছে যে এই যে এতক্ষণ যেটা করলাম একদম এটার মতো আপনারা করবেন কি, ওখান থেকে হচ্ছে যে এই যে v1f এর মানটা বের করে নেবেন এখান থেকে, v2f না, এরপর এবার v1f এর মানটা বের করে নেবেন এবং সেটাকে এক নম্বর সমীকরণে বসাবেন। এক নম্বর সমীকরণ বসাইলে আপনারা v2f এর জন্য একটা মান পাবেন। আমি বই দেখে v2f এর জন্য মানটা বের করে ফেলি। বই দেখে v2f এর মানটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে 2m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু v1i প্লাস m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু v2i, ঠিক আছে। তার মানে কি, ওই দেখেন আপনি যদি আদিবেগগুলো জানেন এবং যদি ভরগুলো জানেন তাহলে আপনি v2f এর মানও বের করতে পারবেন, ঠিক আছে। তাহলে দেখেন তো আমাদের ভর দেওয়া থাকলে আর আদিবেগ দেওয়া থাকলে আমরা ক্রমান্বয়ে কি v1f আর v2f দুইটার মানই বের করতে পারি, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন ঘটনাটা কি হয়েছে, ঠিক আছে। তো এখন আপনারা একটু ভাইকে জানান যে ভাইয়া প্রুফটা বুঝছি, আর প্রুফে কিছু বলা লাগবে না, প্রুফটা এরকম, ঠিক আছে, পুরো প্রুফটা এরকম, হ্যাঁ। তো এরপরে আমাদের আরো কিছু কাজ আছে, এই সূত্রগুলো নিয়ে এখন আমরা কিছু কাজ করব। আগে আমাকে জানান এইটুকু বুঝছেন কিনা। ঘুম থেকে মাত্র উঠলাম, ওয়েলকাম টু আর বেবি। আচ্ছা এই প্রথম কেউ স্বাগতম জানাও, স্বাগতম, নতুন ক্লাসে জয়েন করেন। বাচ্চারা একটু আমার সাথে কথা বলেন, জানেন কিনা
আরেকবার বলেন ভাইয়া, ভাইয়া কোন জায়গাটা বলবো? আমি বলি আপনাকে, এতক্ষণ আমরা যে প্রুফটা করলাম, হ্যাঁ, প্রুফের থেকে ওই যে আমরা আপেক্ষিক বেগের একটা জায়গা বের করছিলাম না, ওখান থেকে যে আমরা বেগগুলোর মধ্যে সম্পর্ক পাইছিলাম, সেখান থেকে আপনি কি করবেন, মানে সেখান থেকে আপনি V2F এর মান বের করবেন একবার। V2F এর মান বের করে ওই যে ভরবেগের পরিবর্তনের যে সূত্রটা ছিল 1 নম্বর সমীকরণ, সেই সমীকরণে বসাইছি, বসায় কি করছি, V1F এর মানটা পাইছি ভাই এতক্ষণ যে প্রুফ করলাম, ঠিক আছে। তারপরে আবার কি করব, ওই আপেক্ষিক বেগের ওই সমীকরণ থেকে, ঠিক আছে, V1F এর মানটা নিয়ে নিব, V1F এর মানটা নিয়ে আবার হচ্ছে যে আপনার ওই ভরবেগের যে 1 নম্বর সমীকরণটা আছে সেখানে হচ্ছে স্থাপন করব। স্থাপন করলে কি এই V2F এর মানটা অটোমেটিক্যালি পেয়ে যাব, ঠিক আছে। এখন এগুলা দিয়ে কিভাবে অঙ্ক আসে, এগুলো দিয়ে অঙ্কগুলো এভাবে আসে যে আপনাকে বলা থাকে যে দুইটা বস্তুর আপনার ভর দেওয়া আছে এবং তাদের আদি বেগ দেওয়া আছে, ঠিক আছে। এখন বলে যে প্রথম বস্তুর শেষ বেগ কত বা দ্বিতীয় বস্তুর শেষ বেগ কত, তো আপনাকে তো এরকম বললে তো বের করা টাফ। তো আপনি তখন কিভাবে বের করবেন, এই যে প্রথম বস্তুর শেষ বেগ কোনটা, V1F না, এই যে প্রথম বস্তুর V1F। তো ওর জন্য দেখেন, ওর যদি ভর দেওয়া থাকে তা আর হচ্ছে ওদের যদি আদিবেগ দেওয়া থাকে, তাহলে ওদের হচ্ছে কি আরেকটা V2F লাগবে না, আপনি V2F ছাড়াই V1Fটা বের করে ফেলতে পারবেন এই ফর্মুলার সাহায্যে। অনুরূপভাবে V2Fটাও ফর্মুলার সাহায্যে বের করে ফেলতে পারবেন যদিও আপনি V1F জানেন না, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, এইভাবে হচ্ছে যে স্থিতিস্থাপক অবশ্যই প্রশ্নের মধ্যে উল্লেখ থাকবে যে এটা একটা স্থিতিস্থাপক সংঘর্ষ, বা বলা থাকবে ও ভরবেগ ও গতিশক্তি সংরক্ষণশীলতা সূত্র মানে, এখন ওর ক্ষেত্রে হচ্ছে যে বেগটা বের করো, তো এইভাবে বলা থাকবে। এই দুইটা সূত্র একটু মাথায় রেখে দিবেন যদি পারেন, ঠিক আছে, সব থেকে বেটার হয় মাথায় রেখে দিলে। হ্যাঁ, আমি দেখি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া এখন বুঝছেন আমি কি বলছি, যে রিপিট করতে বলছেন, যে এত বড় রিপিট করব কি করে, আপনি বুঝছেন আমি কি বলছি? ভাইয়াকে একটু জানান বুঝছেন কি না, ঠিক আছে। তারপরে আমরা আবার কিছু অঙ্ক করব, তো কার যেন ঘুম আসতেছে। তো এখন দেখেন, এই সূত্রের কিছু বিশেষ ক্ষেত্র আছে। হ্যাঁ, বিশেষ ক্ষেত্র কি দেখেন, বিশেষ ক্ষেত্রগুলো ভাই আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে। প্রথম বিশেষ ক্ষেত্রটা হচ্ছে বলছে যে আচ্ছা V1I ও ইকুয়াল টু যদি V2I হয় তাহলে কখনো সংঘর্ষ হবে না, 1 নম্বরে এটা বলছে, ঠিক আছে। এখন একটা জিনিস বলেন আমাকে, ও মনে করেন 4 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, ও 4 মিটার পার সেকেন্ড বলতেছে, মানে চলতেছে, তাহলে ওদের মধ্যে তো একটা ডিস্টেন্স রেখে ওরা শুরুতে চলতেছিল। এখন দুজনের বেগ যদি সমান হয়, শুরুতে যদি দুজনের বেগ সমান হয়, কারো বেগ যদি কম বেশি না হয়, তাহলে কি কখনো সম্ভব এদেরকে, মানে এরা সংঘর্ষ হওয়া? কখনোই সম্ভব না, কারণ ও ওর কাছে পৌঁছাবে না। ও যদি ওর কাছে পৌঁছাইতে হয় ওর বেগ একটু হলেও বেশি হইতে হবে, যে আস্তে আস্তে বাড়তে বাড়তে গিয়ে ওখানে গিয়ে বাড়ি খাবে, অথবা হচ্ছে কি ওর বেগ একটু হলেও কম হইতে হবে, ঠিক আছে। কিন্তু বেগ যদি সমান হয় বা দুইটা বেগ যদি সমান হয়, তাইলে সংঘর্ষ হবে না। কি হবে না? সংঘর্ষ হবে না, এটাই বলছে, ঠিক আছে। তো 2 নম্বর পয়েন্টে কি বলছে? 2 নম্বর পয়েন্টে বলছে যে ভর দুইটা যদি সমান হয় তাহলে একটা ঘটনা ঘটবে। তার মানে এই M1 আর M2 দুইটা যদি ইকুয়াল হয় একটা ঘটনা ঘটবে। তো সেই ঘটনাটা কি সেটা আমরা এখন বের করব, ঠিক আছে। তো M1 আর M2 হচ্ছে সমান ধরে নেন, তাহলে M1 আর M2 সমান হলে V1F এর কি চেঞ্জ হয় সেটা আমরা দেখি, ঠিক আছে। M1 আর M2 সমান হলে কি হবে, এখানে দেখেন তো উপরে 2M2 আছে না, 2M2, আর নিচে কি M1 এর জায়গায় আমি M2 লিখলাম, M2 প্লাস M2, ঠিক আছে, V2I। আর ওই পাশে কি হবে, M1 মাইনাস M2, তাহলে M1 M2 যেহেতু সমান, তার মানে কি এটা ধরেন M2 মাইনাস M2 ইকুয়াল টু কত, 0, তার মানে এই রাশিটা থাকবেই না, ঠিক আছে। তাহলে আপনার টোটাল রাশিটা কি দাঁড়াবে, এইটা দাঁড়াবে। তাহলে কি আসবে, 2M2 তাহলে 2M2 কাটাকাটি, তার মানে কি V2I, ঠিক আছে। তার মানে যদি বস্তুদ্বয়ের ভরগুলা যদি সমান হয়, যদিও তাদের বেগ ভিন্ন কিন্তু তাদের ভর যদি সমান হয়, তাহলে V1F ইকুয়াল টু V2I মানে কি, V2I মানে কি, V2I মানে হচ্ছে দ্বিতীয় বস্তুর বেগ ইকুয়াল টু আপনার প্রথম বস্তুর ফাইনাল বেগ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন কি বলছি। M1 আর M2 সমান হলে V1F এর মানটা কি, V2I আসে। আর V2Iটা কি, V2I হচ্ছে দ্বিতীয় বস্তুর আদিবেগ, আর V1Fটা কি, প্রথম বস্তুর শেষ বেগ, ঠিক আছে। তার মানে প্রথম বস্তুর শেষ বেগ ইকুয়াল টু দ্বিতীয় বস্তুর আদিবেগ হবে। অনুরূপভাবে এখান থেকে আমরা কি বের করতে পারি, V2F ইকুয়াল টু V1I, ঠিক আছে। অনুরূপভাবে এটা পাবেন, তার মানে কি দ্বিতীয় বস্তুর শেষ বেগ ইকুয়াল টু প্রথম বস্তুর আদিবেগ, ঠিক আছে। তার মানে আপনার যদি ভরগুলো সমান সমান হয় সেক্ষেত্রে একটা বস্তুর আদিবেগ অন্য বস্তুর শেষ বেগ, একটা বস্তুর আদিবেগ অন্য বস্তুর শেষ বেগ কি হবে, সমান সমান হবে। এটা আমরা মাত্র দেখতে পারলাম। দেখি তো আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা, আমাকে একটু করে বলে দেন যে ভাইয়া সমস্যা আছে বা জি ভাইয়া সমস্যা নাই, তাহলে আমি বুঝবো যে আমি আরও আগাবো কিনা বা নাকি পিছাতে হবে।
মানুষ এত কম কেন পোলাপান, বুঝেছেন? তো এখন দেখেন M1 আর M2 যদি সমান হয় তাহলে তো এই ঘটনা, ঠিক আছে? এখন এই দুটো আমি মুছে দিচ্ছি, হ্যাঁ 3 নম্বর পয়েন্ট লিখব। এখন ধরেন আপনার হচ্ছে যে কি যদি M1 ভরের বস্তুটা স্থির থাকে, ঠিক আছে, তাহলে কি দাঁড়াবে সমীকরণটা, ঠিক আছে? দেখেন 3 নম্বরে কি বলছে, 3 নম্বরে বলছে যে, দেখি আমি একটু ভালো করে দেখে বলি, যদি সংঘর্ষের পূর্বে M1 ভরের বস্তুটা স্থির থাকে তাহলে হচ্ছে যে সূত্র করব। আচ্ছা এখন দেখেন M1 ভরের বস্তুটা যদি স্থির থাকে, সংঘর্ষের পূর্বে যদি M1 ভরের বস্তুটা স্থির থাকে তাইলে কি ঘটবে আমরা দেখি। V1F এর কি চেঞ্জ হবে? M1 এর ভরটা হচ্ছে স্থির, ঠিক আছে, তার মানে ও যদি স্থির থাকে M1 হচ্ছে এটা, ও যদি স্থির থাকে তার মানে কি V1I এর মান কত? শূন্য না? মানে শূন্য মানে কি তার বেগ শূন্য থাকলেই না সে স্থির থাকে, ঠিক আছে? তার মানে V1I এর মান শূন্য। তো দেখেন তো V1I কোথায় আছে? এখানে আছে, তার মানে কি এটা শূন্য হইলে এই পুরো রাশিটা থাকবে না, তার মানে V1F = কত হবে? 2M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু V2I, এটা হবে, ঠিক আছে? মানে সূত্রই চেঞ্জ হয়ে যাবে যদি M1 স্থির থাকে। আর হচ্ছে যে M1 যদি স্থির থাকে এটার ক্ষেত্রে কি পরিবর্তন হবে আমরা একটু দেখি। আচ্ছা হ্যাঁ, এটার ক্ষেত্রে কি আপনার কোনটা V1I এর মান শূন্য, তার মানে এটার ক্ষেত্রে এটা থাকবে না, ঠিক আছে? তার মানে আপনার V2F এর মান কি দাঁড়াবে? M2 মাইনাস M1 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু V2I, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা দাঁড়াবে দুইটা ক্ষেত্রেই, ঠিক আছে, যখন M1 এর ভরটা স্থির থাকবে, ঠিক আছে? এখন মনে করেন স্থিরও আছে, ঠিক আছে, M1 এর ভরটা স্থির আছে, আবার হচ্ছে M1 = M2 হইছে, ঠিক আছে? মানে এই জায়গায় যদি আবার M1 = M2 হয় তাহলে দেখেন তো M1 = যদি M2 হয় তাহলে এখানে এটা কাটাকাটি যাবে, তার মানে কি V1F = V2I হবে। আবার হচ্ছে কি V2F = কত আসবে? V2F এর মান হচ্ছে 0 আসবে, ঠিক আছে? তার মানে আরেকটা ঘটনা পাইলাম কি, যদি ভর স্থির থাকে এবং দুইটা ভরই যদি সমান হয় তাহলে প্রথম বস্তুর ফাইনাল যে বেগ সেটা হচ্ছে দ্বিতীয় বস্তুর ইনিশিয়াল বেগের সমান হবে, আর দ্বিতীয় বস্তুর ফাইনাল বেগটা কত হয়ে যাবে? 0 হবে। কোন ক্ষেত্রে? যখন ভর স্থির এবং দুইটা বস্তুর ভর হচ্ছে সমান, তখন হচ্ছে প্রথম বস্তুর শেষ বেগ এবং দ্বিতীয় বস্তুর আদি বেগ কি একই হবে, এবং দ্বিতীয় বস্তুর শেষ বেগ কত আসবে? 0 আসবে। এখন আপনারা বলতে পারেন ভাইয়া এগুলো কি করতেছেন? একটা জিনিস ভালো করে খেয়াল করেন যে আপনাকে যদি কখনো মানে একটা স্থিতিস্থাপক সংঘর্ষের ভিতরে কি ঘটতেছে বলছে যে এর ভর হয়েছে ভিতরে কি ঘটতেছে সেটা যদি বিশ্লেষণ করতে বলে, আপনি যদি এই জিনিসটা আপনি যদি না করে দেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? মানে ভিতরে বেগের কি পরিবর্তন হচ্ছে বা বেগের কি চেঞ্জ হচ্ছে সেটা যদি বলে, মানে এটার ক্ষেত্রে তখন হচ্ছে যে আপনাকে এইটুকু আসতে হবে, এই সূত্রগুলা আসার পরে আপনি M1 স্থির রেখে এইভাবে দুইটা ফর্মুলা বানাবেন, তারপরে হচ্ছে কি M1 = M2 হইলে এই যে বেগের পরিবর্তন এটা হবে। বেগের অবস্থা কি? বেগের অবস্থা হচ্ছে প্রথম বস্তুর ফাইনাল বেগ = দ্বিতীয় বস্তুর ইনিশিয়াল বেগ, আর দ্বিতীয় বস্তুর ফাইনাল বেগটা কত? 0 হবে। আপনি যদি এভাবে দেখাতে পারেন আপনি ফুল মার্কস পেয়ে যাবেন, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন এটা যদি স্থির থাকে এই ঘটনা ঘটবে। 3 নম্বর পয়েন্ট শেষ। কেউ যদি না বুঝেন ভাইয়াকে কোশ্চেন করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আচ্ছা 4 নম্বর পয়েন্টে কি বলছে? যদি স্থির বস্তুর ভর গতিশীল বস্তুর ভরের তুলনায় অনেক বেশি হয়, ঠিক আছে? আচ্ছা আরে সমীকরণটা তো মুছা দিলাম। সমীকরণটা কি দাঁড়াইলো? আপনার যখন ভর স্থির থাকে, ঠিক আছে, M1 ভরটা যখন স্থির থাকে তখন আমার সমীকরণটা কি দাঁড়ায়? V1F = 2M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2। এই মানে সূত্রটা দরকার হবে তো এই জন্য লিখে রাখি। আর V2F = কি? M2 মাইনাস M1 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু V2I, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি ঘটনা দাঁড়াইছিল। তো এখন হচ্ছে আমরা 4 নম্বরে যাই। 4 নম্বরে কি বলছে? যদি স্থির বস্তুর ভর গতিশীল বস্তুর ভরের তুলনায় অনেক গুণ বেশি হয়। তো স্থির বস্তু কাকে ধরছিলাম? M1, তাই না? স্থির বস্তুর যে ভরটা মানে স্থির বস্তু, তার মানে ওর বেগ V1I এখনও কি স্থির 0, ঠিক আছে? স্থির বস্তুর ভর যদি গতিশীল বস্তুর ভরের তুলনায় অনেক বেশি হয় সেক্ষেত্রে কি হবে? দেখেন M1 যদি গ্রেটার দেন কি হয়?
m2 হয়, ঠিক আছে। তার মানে কি এটার তুলনায় এটা কি নগণ্য, তার মানে ওরে কি আমি বাদই দিয়ে দিতে পারি, হিসাবের সময় ওকে আমি কি করতে পারি, বাদই দিয়ে দিতে পারি। এখন দেখেন যখন বলছে যে ভর স্থির থাকলে কিন্তু আমার আর এই সূত্রে যাওয়ার প্রয়োজন নেই। ভর স্থির থাকলে কি আমার এই দুইটা বেগের সূত্র আছে, আমি এই দুইটা বেগের সূত্র কাজে লাগাবো, ঠিক আছে। তো ভর যখন স্থির তখন হচ্ছে যে আমি ফার্স্টে এই সূত্রের কাছে যাই যে v1f = কত আসবে, দেখেন 2m2। একটা জিনিস মনে রাখবেন সব সময় যে কোনো একটা জিনিসের মান ছোট যতই হোক না কেন তাকে যদি আপনি অন্য কিছুর সাথে গুণ করেন সে কিন্তু বড় একটা মান দেবে, ঠিক আছে। কিন্তু ছোট জিনিসকে দিয়ে যদি ভাগ করেন তাহলে মানটা ছোট হয়ে যায়। সুতরাং আমরা ভাগের জায়গা থেকে আমরা ছোট জিনিসগুলোকে কাইটা দেই, গুণের জায়গা থেকে কাটি না, এই জন্য, ঠিক আছে। তো এখন দেখেন উপরে 2m2টা রাখলাম, যতই ছোট হোক না কেন 2 এর সাথে গুণ দেখ। আর হচ্ছে কি m1 + m2 না, তো m1 + m2 জায়গায় আমরা কি করলাম, m1 + m2 জায়গায় আমরা m2 কে নাই করে দিতে পারি, ঠিক আছে। দাঁড়ান আমি একটু দেখি, হ্যাঁ m1 + m2 জায়গায় কি করতে পারি, m2 কে নাই করে দিতে পারি, ঠিক আছে। বা m1 + m2 হইলো, থাকলো, সমস্যা নেই। থাকলেও কি দেখেন তো এই মানটা অনেক বড় না, অনেক বড় একটা মান দিয়ে নিচের মানটা কি অনেক বড়, ঠিক আছে। অনেক বড় একটা মান দিয়ে যদি কোনো একটা বস্তুকে বা কোনো একটা কিছুকে আমরা ভাগ করি মানটা কি শূন্যের কাছাকাছি আসে না। তো সেই জন্য আমরা বলি কি যে v1f টেন্ডস টু 0 বা হচ্ছে শূন্যের কাছাকাছি একটা কিছু, ঠিক আছে। এই জন্য বলা হয়। আবার বলি m1 ভরটা যদি m2 থেকে বড় হয় আপনারা গুণের ক্ষেত্রে m2টা রাখবেন, কিন্তু ভাগের ক্ষেত্রে m2টা বাদ দিয়ে দেবেন, কারণ ভাগ করলে ছোট জিনিস দিয়ে ভাগ করলে খুব বেশি ইম্প্যাক্ট পড়ে না, কিন্তু গুণ করলে কিন্তু অনেক ইম্প্যাক্ট পড়ে, সেই জন্য, ঠিক আছে। তো m1টা যেহেতু অনেক বড়, m2-র তুলনায় m1টা যেহেতু অনেক বড়, তাহলে আমরা একটা বড় জিনিস দিয়ে যখন ছোট জিনিসকে ভাগ করবো শূন্যের কাছাকাছি ভ্যালু পাবো, সেই জন্য আমি শূন্যের কাছাকাছি ধরে নিলাম, ঠিক আছে। মানে আপনার শেষের যেই প্রথম বস্তুর যেই শেষ বেগটা সেটা প্রায় শূন্যের কাছাকাছি চলে আসবে, ঠিক আছে। আর v2f এর মান কি আসবে তাইলে, v2f এর মান আসবে হচ্ছে যে আপনার m2 - m1 না, তো m2 - m1 দেখেন m2 - m1 ডিভাইডেড বাই m1 + m2 ইন্টু v2i, হ্যাঁ। তো এখন খেয়াল করলে দেখবেন m1 এর মান তো বড়, m1 এর মান বড়, ছোট জিনিস দিয়ে বড় জিনিসকে যদি বিয়োগ করি তাহলে তো এই জিনিসটার মান কি আসবে, নেগেটিভ আসবে, ঠিক আছে। এই জিনিসটার নাম কি আসবে, মান কি আসবে, নেগেটিভ আসবে। আচ্ছা নেগেটিভ আসলো, আর m1 + m2, ঠিক আছে। নিচে দেখেন উপরেও m1 আছে, উপরেও কিন্তু m1 আছে, এখন কিন্তু আর উপরের ভ্যালুটা ছোট না, উপরের ভ্যালু থেকে সামান্য পরিমাণ একটা অংশ বাদ গেছে, আর নিচেও m1 আছে, ঠিক আছে। তাহলে নিচে আছে বড় একটা m1 আর উপরে তার থেকে সামান্য ছোট m1 আছে, তার মানে এখানে কিন্তু একটা ভালো ভ্যালু পাবেন আপনি, ঠিক আছে। তার মানে এখানে আপনি যেই বেগটা পাবেন সেই বেগটা কি পাবেন, সেই বেগটা হচ্ছে আপনার প্রায় v2i, ঠিক আছে। v2 এর কাছাকাছি। দেখেন এই উপরেও m1 সামান্য একটু বিয়োগ হয়েছে, মনে করেন উপর থেকে m2 বাদ দেই, নিচের থেকে m2 বাদ দেই, ঠিক আছে। তো দেখেন m1 রইল না, তাইলে m1 বাদ গেলে কত আসবে, -v2i আসবে না, -v2i আসবে। তার মানে এটার মিনিংটা কি, এটার মিনিংটা হচ্ছে যে আপনার প্রথমত যদি আপনার m1 m2-র তুলনায় অনেক বড় হয় এবং তারা যদি সংঘর্ষে লিপ্ত হয়, সংঘর্ষে লিপ্ত হলে প্রথম বস্তুটা কি হবে, থেমে যাবে, প্রায় প্রথম বস্তুটা থেমে যাবে। এবং দ্বিতীয় বস্তুটা কি হবে, দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তু যেই দিকে চলতেছিল তার উল্টা দিকে রওনা দিবে, ঠিক আছে। দেখেন প্রথম বস্তুটা এদিকে চলতেছিল না, তাহলে দ্বিতীয় বস্তুটা কি এটার উল্টা দিকে বা এদিকে রওনা হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন, মানে বেগের দিকটা চেঞ্জ হয়েছে এখানে, সেটা বুঝাইছে। আপনারা কি এটা বুঝতে পারছেন কিনা আমাকে জানান তো ভাইয়া, আমি একটু কমেন্ট চেক করি এখন কিছুক্ষণ। কোথায় কে কাকে বলতে পারলো না, কি রে এগুলা কি বলে কমেন্টে, আপনারা কি বুঝতে পারছেন কি বলছি, মানে চেঞ্জটা কি হচ্ছে বা কোথায় কি পরিবর্তন হচ্ছে জিনিসটা কি বুঝতে পারছেন, মানে ভিতরের ঘটনা কিন্তু বোঝা লাগবে, হ্যাঁ। বুঝছি ভাইয়া, ওকে ভাইয়া ঠিক আছে। আচ্ছা তাইলে আমি এবার হচ্ছে 5 নম্বর পয়েন্টে যাই, হ্যাঁ। আর মনে হয় 2টা পয়েন্ট আছে, তারপরে এত বড় একটা প্রুফ শেষ, ঠিক আছে। দেখি কয়টা পয়েন্ট আছে, আমরা কত এখন 5-এ যাব, হ্যাঁ। তো আমরা যদি 5-এ যাই তাহলে দেখেন বলছে যে স্থির বস্তুর ভর, ওই বস্তু একটাই, বস্তুটা কি এখন স্থির, হ্যাঁ। স্থির বস্তুর ভর যদি গতিশীল বস্তুর ভরের তুলনায় নগণ্য হয়, ও আচ্ছা এখন উল্টা করে বলছে, স্থির বস্তুর ভর যদি গতিশীল বস্তুর ভরের তুলনায় নগণ্য হয় তাহলে এখন আবার সমীকরণ থেকে দেখি কি দাঁড়ায়, ঠিক আছে। তাহলে এখন m1টা হচ্ছে ছোট, একটু আগে m1টা কি ছিল, অনেক বড় ছিল, হ্যাঁ। এখন m1 যদি ছোট হয়, ঠিক আছে, m2 তো বড়, আচ্ছা আমরা v1fটা বের করি, m1 হচ্ছে ছোট, m2 বড়, ঠিক আছে। তো ছোটটারে ইগনোর করলাম, ছোটটারে যদি মানে m1কে যদি আমি ইগনোর করি বা বাদ দিয়ে দিই তাহলে কি থাকে, 2v2i থাকে, কারণ m2 কাটা যাবে, আমি m1কে কি করে দিছি, বাদ করে দিছি, ঠিক আছে।
আর ওই পাশে কি থাকবে, যেহেতু M1 M2 থেকে অনেক ছোট, M1 M2 থেকে যেহেতু অনেক ছোট, সেহেতু আমরা কি করতে পারি আপনারা বলেন, M1 M2 থেকে অনেক ছোট হলে দুইটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। বাদ দিয়ে দিলে কি আসতেছে, মাইনাস V1I আসতেছে, মাইনাস কি আসতেছে, V1I আসতেছে। হ্যাঁ আচ্ছা, আমার তো V1I এর মান হচ্ছে 0, তাহলে হচ্ছে যে কি এটা পুরোটা 0 হয়ে যাবে, তাইলে এটা হচ্ছে প্লাস হচ্ছে 0, তাইলে এটা না থাকলেও হবে। তার মানে V1F এর সাথে আমার 2VI এটা হচ্ছে আমার সম্পর্ক দাঁড়াবে। ঠিক আছে, আবার বলি কেন, M1 এর মান হচ্ছে M2 থেকে খুব ছোট, তাহলে এটাকে ইগনোর করলাম, এটাকে ইগনোর করলে কি থাকবে, 2M2 ডিভাইডেড বাই M2, M2 কাটাকাটি, তার মানে 2V2I। ঠিক আছে, আবার হচ্ছে দ্বিতীয়র ক্ষেত্রে V2F এর ক্ষেত্রে, হ্যাঁ আমরা একটু পরে ব্যাখ্যা করব। V2F এর ক্ষেত্রে দেখি, V2F এর ক্ষেত্রে কি M1 M2 থেকে অনেক ছোট, এটার তুলনায় এটা হচ্ছে কি অনেক বড়, M1 ইগনোর করলাম, তার মানে 2/M2, যেহেতু M2 অনেক বড়। ঠিক আছে, M2 যেহেতু অনেক বড়, সেহেতু হচ্ছে কি এটা প্রায় শূন্যের কাছাকাছি মান চলে আসবে, তো আমরা এটাকে 0 ধরতেই পারি। ঠিক আছে, 0 কি করতে পারি, ধরতেই পারি। হ্যাঁ, আর হচ্ছে এইখানে দেখেন, যেহেতু M1 এর মানটা খুব ছোট, M1 এর মানটা হচ্ছে বাদ দিয়ে দিলাম, M1 এর মানটা বাদ দিয়ে দিলাম, তার মানে M2 আর M2 কাটাকাটি যাবে, তার মানে V2I আসবে। ঠিক আছে, V2F ইকুয়াল টু V2I আসবে। হ্যাঁ, মানে এটা প্রায়, ঠিক আছে, এগুলো প্রায় কাছাকাছি মান আসবে এরকম। হ্যাঁ, তো এখন আমরা যদি জিনিসটা ব্যাখ্যা করি তাহলে কি দাঁড়ায় দেখেন, যখন ভর M1 স্থির থাকে এবং M1 এর মানটা M2 এর তুলনায় খুবই ছোট হয়, তখন কি হয়, V1F ইকুয়াল টু V2I হয়। হ্যাঁ, V1Fটা কই, V1Fটা হচ্ছে এইটা, মানে হচ্ছে প্রথম বস্তুর বা M1 ভরের বস্তুর যে ফাইনাল বেগটা আছে সেটা কি হবে, দ্বিতীয় বস্তুর আদি বেগের দ্বিগুণ হবে। V2I কি এটা না, এটার দ্বিগুণ হবে। তার মানে আমি কি বলবো, ভর যখন স্থির এবং হচ্ছে ভরটা যখন অন্য ভরের তুলনায় অনেক ছোট, তখন প্রথম বস্তুর যে ফাইনাল বেগটা সেটা দ্বিতীয় বস্তুর আদি বেগের কি হবে, দ্বিগুণ হবে। ঠিক আছে, চেঞ্জটা এরকম হবে। আবার হচ্ছে কি এখানে কি বলছে যে আপনার V2F ইকুয়াল টু V2I, তার মানে ঘটনা যদি এইটা হয় তাহলে হচ্ছে যে আপনার দ্বিতীয় বস্তুর ফাইনাল বেগ আর প্রথম বস্তুর আদি বেগ কি হবে, সেম হবে। তাহলে দেখেন তো স্থিতিস্থাপক সংঘর্ষের বেলায় প্রত্যেকটা মানে আদি বেগ শেষ বেগের পরিবর্তন কিভাবে ঘটতেছে, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এইটা হচ্ছে আমাদের 5 নম্বর পয়েন্ট ছিল। ঠিক আছে, এগুলো আপনারা এখন আশা করি বুঝে যাবেন, সহজ বাসায় ক্যালকুলেশন করতে পারবেন। 6 নম্বর পয়েন্টে কি বলছে, ও আচ্ছা 6 নম্বর পয়েন্ট নাই, বাহ শেষ। এই সবাই একটু আমাকে জানান তো যে যা বলছি এতক্ষণ সব কি ক্লিয়ার, তাইলে হচ্ছে যে স্থিতিস্থাপক সংঘর্ষ শেষ। কেন ভাইয়া মাথার উপর দিয়ে যাবে, ভাইয়া তো ধীরে ধীরে আস্তে আস্তে বলি। যারা লেট করে আসছেন তাদের এখন একটু বুঝতে সমস্যা হবে, পুরাটা একবার দেখে নেবেন। আর যে বলতেছেন মাথার উপর দিয়ে যাচ্ছে, আপনি জাস্ট দেখেন যে ভাইয়া ক্যালকুলেশনগুলো কিভাবে করতেছি। হ্যাঁ, আপনি পরবর্তীতে করবেন কি, আমি যে বলতেছি না, আপনি ওই থ্রুতে হচ্ছে যে ক্যালকুলেশনটা তুলবেন, ইউটিউব থেকে তুলেন বা হচ্ছে যে মনে করেন আপনার বই থেকেই তুলেন, বুঝে বুঝে তুলবেন, দেখবেন যে সব মিলে গেছে। ঠিক আছে, একবার তো বলে দিচ্ছি, তো এটা মাথায় থাকলেই হবে। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছেন। ঠিক আছে, এটা আবার দেখতে হবে। আচ্ছা দেখবেন, অবশ্যই দেখবেন। আমি জাস্ট একটা কথা বলি, দেখেন আমার প্রথম লক্ষ্য কি ছিল, প্রথম লক্ষ্য ছিল V1F আর V2F এর মানটা বের করা প্রুফ করে। তো V1F আর V2F এর মানটা আমি বের করছি প্রুফ করে। ঠিক আছে, তারপর বিভিন্ন সেক্টর আনছি যে ভর যদি সমান হয় তাহলে V1F আর V2F এর কি চেঞ্জ হবে, তারপরে ভর যদি একটা স্থির হয়, একটার যদি মানে ভর যখন স্থির হবে তখন কি হবে, ভর স্থির হইলে এই দুইটা সূত্র কি চেঞ্জ হয়ে এরকম হয়ে যাচ্ছে। তারপরে আমি কি করলাম যে একবার ধরেন যে আপনার ভর একটা বড়, ঠিক আছে, স্থিরের অবস্থার ক্ষেত্রে কি ভর M1 ভরটা বড় হইলে কি হবে, আবার স্থির বস্তুর ক্ষেত্রে M2 ভরটা বড় হইলে কি হবে। মানে দুইটা বস্তু বাড়ি খাইলে, ধরেন একটা বড় বস্তু বাড়ি খাইছে আর একটা ছোট বস্তু বাড়ি খাইছে, বা মনে করেন একটা গাড়ি দাঁড়ায় আছে আর একটা রিক্সা আসতেছে, রিক্সা এসে ধাম করে গাড়িটাকে বাড়ি দিল। ঠিক আছে, রিক্সা এসে বাড়ি দিলে কি গাড়িটা যাবে না, যাবে না, ঠিক আছে, গাড়িটা চলবে কি চলবে না, এই জিনিসগুলোর যে ব্যাখ্যার ধারণাটা সেইটা আমরা এখান থেকে করছি। যে গাড়িটা চলবে কখন, একটা স্থির বস্তুর ক্ষেত্রে তো সূত্র এটা। হ্যাঁ, তো মনে করেন রিক্সা এটা, গাড়ি এটা, ঠিক আছে, তো আপনার ধরেন রিক্সার ভর তো গাড়ির তুলনায় অনেক কম, তার মানে কি রিক্সার ভরটা কি হবে, রিক্সার ভর যদি V1F হয় তার মানে রিক্সার ভরটা হচ্ছে M2। ঠিক আছে, M1 ইজ গ্রেটার দ্যান M2,
ঠিক আছে। আবার m2 হচ্ছে কি গতিশীল, m1 হচ্ছে কি স্থির, তার মানে কি এই সূত্রে আসছে না। তো এটা হইলে কি হবে, একটু আগে কিন্তু ভাইয়া বলছি কে কোন দিকে যাবে সেটা কিন্তু ভাইয়া বলছি, ঠিক আছে। তো আপনারা দেখবেন এই যে প্র্যাকটিক্যাল লাইফের সাথে এই ঘটনাগুলো যখন আপনারা মিলাবেন না, প্রত্যেকটা জিনিসের খুব সুন্দর সুন্দর উদাহরণ পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন সবাই যে স্থিতিস্থাপক সংঘর্ষের এই রাশিমালাটা দিয়ে আমরা আসলে কি কি করতে পারি, আমরা আসলে আইডিয়া করতে পারি এটা দিয়ে যে হচ্ছে যে দুইটা জিনিস সংঘর্ষ করার পরে কোন দিকে যাবে, কি আসল বিষয় হবে, তাদের বেগের কি পরিবর্তন হবে, কিভাবে বেগটা বের করব, সমান হবে না অসমান হবে, দ্বিগুণ হবে না তিনগুণ হবে, সেগুলো এখান থেকে বের হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ঘটনা, অনেক কথা বলে ফেলছি। তো এই হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ ছিল। আর অস্থিতিস্থাপক সংঘর্ষ কি, যেই সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত হয় কিন্তু গতিশক্তি সংরক্ষিত হয় না, তাকে আমরা কি বলি, গতিশক্তি সংরক্ষিত না হলে তাকে আমরা বলি হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ বলি, ঠিক আছে। তো অস্থিতিস্থাপক সংঘর্ষের বেলা গতিশক্তি সংরক্ষিত হবে না। এখন গতিশক্তি যদি সংরক্ষিত না হয় তাহলে কি হতে পারে, হয় গতিশক্তির পার্থক্যটা হয় হচ্ছে যে বেশি হয়ে যাবে, অথবা গতিশক্তির পার্থক্যটা কি হয়ে যাবে, কম হয়ে যাবে, ঠিক আছে। আমরা সবসময় কি জানি যে গতিশক্তি পরিবর্তন হয়ে কিসে পরিণত হয়, বিভব শক্তিতে রূপান্তরিত হয়, ঠিক আছে। তো এখন গতিশক্তির পার্থক্যটা মনে করেন আদি পার্থক্য আর পরের পার্থক্য, মনে করেন আদিতে গতিশক্তি ছিল হাফ এম, আচ্ছা বের করবেন কিভাবে সেটা তো বুঝছেনই। মনে করেন আপনার হাফ u1 স্কোয়ার প্লাস হাফ এম u2 স্কোয়ার ইকুয়াল টু হাফ এম v1 স্কোয়ার প্লাস হাফ এম v2 স্কোয়ার, অনেকটা এরকম আপনারা মানে গতিশক্তি সংরক্ষণ হলে এই যে আদিতে গতিশক্তি এটা, শেষের গতিশক্তি এটা, এভাবে বের করেন, পার্ট বাই পার্ট বের করবেন যে সংঘর্ষের আগে কোনটা, সংঘর্ষের পরে কোনটা। তারপর যদি মনে করেন যে আদিতে যেটা ছিল সেটা মনে করেন ডেল k1 আর পরে যেটা ছিল ডেল k2, ঠিক আছে। এখন দেখেন ডেল k1 এর তুলনায় ডেল k2টা যদি কম হয়, ঠিক আছে, মানে গতিশক্তি যদি কমে যায় কিছু, তো শক্তি তো অবিনশ্বর, শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, শক্তি তো ধ্বংস হয় না। তাহলে আদিতের গতিশক্তির তুলনায় যদি শেষের গতিশক্তি কমে যায়, তার মানে কি মাঝখানে কিছু শক্তি বের হয়ে গেছে না, বের হয়ে কি হবে, তারা হয় তাপ শক্তিতে রূপান্তরিত হবে, অথবা আরও সহজভাবে বললে আমরা যদি গতিশক্তিকে রূপান্তর করি কি পাই, বিভব শক্তি, তার মানে বিভব শক্তি রূপে পরিবেশে প্রকাশ পাবে সে, ঠিক আছে। মানে অথবা তাপ উৎপন্ন হবে, মনে করেন দুইটা বস্তু যখন বাড়ি খায় তখন কি হয়, তাদের মধ্যে শব্দ শক্তি উৎপন্ন হয়, তাপ শক্তি উৎপন্ন হয়, অনেক কিছু হয়। তো ওইভাবে হচ্ছে শক্তিটা কি হবে, গতিশক্তিটা বের হয়ে যাবে, যার ফলে হচ্ছে গতিশক্তি কমে যাচ্ছে, ঠিক আছে। অস্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি কেন কমে যায় যদি বলে এভাবে ব্যাখ্যা করে দিবেন, ঠিক আছে। আবার মনে করেন অনেক সময় হতে পারে কি গতিশক্তি বেড়ে গেছে, ঠিক আছে, গতিশক্তি কি হয়ে গেছে, বেড়ে গেছে, হ্যাঁ, তার মানে ডেল k1 আচ্ছা ডেল k2 মাইনাস ডেল k1 করতে পারবেন সেক্ষেত্রে, ঠিক আছে। এখন যখন গতিশক্তি বেড়ে যায়, গতিশক্তি কেমনে বেড়ে যায়, তার মানে বাহির থেকে অন্য কোনো বিভব শক্তি আসছে, বিভব শক্তি তো গতিশক্তিতে রূপান্তরিত হয়, বাহির থেকে কোনো একটা বিভব শক্তি আইসা গতিশক্তিকে কি করছে, বাড়ায় দিচ্ছে সংঘর্ষের পরে, ঠিক আছে। তো আশা করি অস্থিতিস্থাপক সংঘর্ষের ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন, হ্যাঁ। তো স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপকের ক্ষেত্রে মূল বেসিকটা কি, স্থিতিস্থাপকে হচ্ছে ভরবেগ সংরক্ষিত থাকে এবং গতিশক্তি সংরক্ষিত থাকে, আপনার অস্থিতিস্থাপকে কি গতিশক্তি সংরক্ষিত থাকে না, গতিশক্তি সংরক্ষিত থাকে না, যদি দেখেন সাথে সাথে বলবেন যে এই সংঘর্ষটা কি অস্থিতিস্থাপক। তো আশা করি আজকের ক্লাসের এই প্রুফটা বুঝতে পারছেন। তো আপনাদের বইয়ের নিউটনীয় বলবিদ্যার থিওরি ক্লাস এখানেই শেষ, ঠিক আছে। তো আমরা এখন দুই একটা অঙ্ক করার চেষ্টা করব, যদি আপনারা সাথে থাকেন। দেখি আপনারা বুঝছেন কি না আমাকে একটু জানান। ড্রাইভার বেটা স্টার্ট দিলে গাড়ি চলে, ফিজিক্সের জন্য এত চিন্তা করা হ্যাঁ এটা ঠিক, ড্রাইভার তো গাড়ি চালাবে, আপনি গাড়ির ভিতরে বসে বসে কি করবেন, মশা মারবেন, আপনি গাড়ির বসে 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 হিসাব করবেন যে গাড়ি কত বেগে যাচ্ছে, সমস্যা কই। কোথায় ভাইয়ারা বুঝছেন কিনা আমাকে জানান, কুইক কুইক। আপনারা যদি জানান জি ভাই বুঝে ফেলছি, তাইলে হচ্ছে এখন আমি আস্তে আস্তে কিছু বইয়ের সহজ অঙ্কে থাকবো এবং নেক্সট আরেকটা ক্লাস আমি নিব নিউটনীয় বলবিদ্যার অঙ্কের উপর, ঠিক আছে। তো আপনারা আজকে কই বুঝছেন কিনা সবাই একটু জানান দেখি কার কোথায় সমস্যা। ও আজকে আমি ফার্স্ট, সমস্যা নেই ভাইয়া, যিনি প্রথম আজকে আমাদের সবগুলা চ্যাপ্টারই অলমোস্ট মানে দুইটা চ্যাপ্টার করাইছি এটা নিয়ে, আগেরটা হচ্ছে কাজ শক্তি ও ক্ষমতা, তো সেইটা এবং এইটা দুইটাই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে ব্যাটেলস অফ বায়োলজির। তো আপনারা হচ্ছে সেখান থেকে পার্ট বাই পার্ট করে দেখে নেবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা জি ভাইয়া বুঝছি। আচ্ছা অনেকে আমাকে স্যার বলেন, হ্যাঁ, তো এই স্যার জিনিসটা নিয়ে আমার একটা ব্যক্তিগতভাবেই আছে, একটা শিক্ষক কিন্তু অনেক বেশি জানেন, ঠিক আছে। স্যার কারকে বলি, মনে করেন যে স্যার আলবার্ট আইনস্টাইন, ঠিক আছে, তারপরে স্যার আইজ্যাক নিউটন, ওনাদের নামের সাথে স্যার হয়, ঠিক আছে। তা আমি এত কিছু জানি না, ঠিক আছে।
এখন আপনার মন চাইলে বলতে পারেন, কিন্তু স্যার জিনিসটা অনেক বড় একটা ব্যাপার। হ্যাঁ, কে জানি মোটামুটি বুঝছে, মোটামুটি বুঝলে হবে না, পুরোপুরি বুঝতে হবে। যদি না বুঝেন ভাইয়াকে জানাবেন, ভাইয়া বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো এখন দেখেন আমরা কিছু অঙ্কতে যাই। দেখেন কালকে হচ্ছে আমরা ব্যাংকিং কোণ পড়ছিলাম, কিন্তু কোনো অঙ্ক করিনি। আসেন একটু ব্যাংকিং কোণের অঙ্ক করি আজকে, ঠিক আছে? প্রথম অঙ্কটা হচ্ছে, ও আচ্ছা, এর আগের একটা অঙ্ক বাকি ছিল, আপনাদেরকে দিছিলাম, আপনারা একজন করছেন মনে হয়, সে একজন আবার একটা অঙ্ক পারে নাই, তার জন্য অঙ্কটা আজকে করা, ঠিক আছে? গাছের ডালে একটা পাখি বসা ছিল, সেই গাছের ডালের পাখির অঙ্কটা করি। হ্যাঁ, একটা গাছ আছে, ঠিক আছে, মানে গাছের এইটা হচ্ছে ডাল, ডালের মধ্যে এই যে একটা পাখি বসা, ঠিক আছে? তো গাছের ডালে যে পাখিটা বসা আছে তার ওজন হচ্ছে 25 কেজি, ঠিক আছে? তারপরে বলছে যে পাখির গায়ে, আমি দূরে থেকে করলাম কি, বন্দুক দিয়ে একটা শট নিলাম, ঠিক আছে, এই যে গুলি ছুড়লাম, এটা হচ্ছে গুলি, তো গুলিটা গিয়ে পাখির গায়ে লাগছে, ঠিক আছে? তো গুলিটার ভর কত ছিল? গুলিটার ভর ছিল 1.975 কেজি, ঠিক আছে? আর গুলিটা কত বেগ নিয়ে গেছে? 400 মিটার পার সেকেন্ড বেগে গিয়ে পাখিটাকে আঘাত করছে, ঠিক আছে? কি বললাম? গাছের ডালে একটা পাখি বসা আছে যার ওজন হচ্ছে 25 কেজি, এবং একটা বুলেট, আমি বন্দুক থেকে বুলেট নিক্ষেপ করছি, সেটা হচ্ছে কত? 1.975 কেজির, এবং বুলেটটা হচ্ছে 400 মিটার পার সেকেন্ড বেগে আদি থেকে গতিশীল, ঠিক আছে? আদিতে গতিশীল। তো এখন বলছে গুলিটা হচ্ছে কি পাখিকে এই বেগে আঘাত করলো, গুলিটা কি পাখিকে এই বেগে আঘাত করলো। তো আঘাত করার পরে পাখির পেটের ভিতরেই আপনার বুলেটটা রয়ে গেল, ঠিক আছে? তো পাখির পেটের ভিতর যখন বুলেটটা রয়ে গেল, তো তারপরে কি, এখন মনে করেন বুলেট ওরা আঘাত করলে কি ও একটা বেগ প্রাপ্ত হবে না? তো ওর যেই বেগটা, সেই বেগটা আমাকে বের করতে বলছে, ঠিক আছে? তো প্রশ্নটা এখানেই শেষ না, প্রশ্নটা আরেকটু আছে, সেটা হচ্ছে যে ডালটি মাটি হতে 313.16 মিটার উপরে হলে, এখন দেখেন আপনার মনে করেন মাটি এই জায়গায়, ঠিক আছে, ডালটা মাটি থেকে 313.6 মিটার উপরে হলে বলছে কি পাখিটি কত দূরে গিয়ে মাটিতে পড়বে। এখন দেখেন পাখি তো গুলি খেয়েছে, পাখি তো মরে যাবে, তো সে কি সামান্য বেগ নিয়ে সামনে যাবে, তারপর কি এক জায়গায় এমনি এসে পড়ে যাবে না, এই জায়গায় পড়বে। তো বলছে পাখিটি আনুভূমিকভাবে কত দূরত্ব অতিক্রম করবে। দেখেন ভাইয়া আবার বলি, সবাইকে আবার বুঝিয়ে দেই। ঘটনাটা হচ্ছে এরকম যে একটা গাছ আছে, গাছের ডালে এই যে একটা পাখি বসা আছে, এই পাখিটা বসে আছে খুব ভালোভাবে। তো আমি করলাম কি, এখান থেকে গুলি করলাম, ঠুস, তো গুলি করলাম, গুলির হচ্ছে বুলেটের যে ওজন সেটা হচ্ছে এত কেজি, এবং বুলেটটা হচ্ছে 400 মিটার পার সেকেন্ড বেগে গিয়ে পাখিটাকে কি করবে? আঘাত করবে। তো আঘাত করার পরে পাখির পেটের ভিতরে কে রয়ে গেল? বুলেটটা রয়ে গেল, ঠিক আছে? তো বুলেটটা রয়ে গেল এবং পাখির পেটের ভিতর বুলেট গেল, এখন একটা বেগ দিয়ে তাকে যখন বাড়ি দিচ্ছেন, তার মানে সে একটা বেগ প্রাপ্ত হবে। তো সে যখন একটা বেগ প্রাপ্ত হলো, সে হচ্ছে কি উপর থেকে মোড়ে এইভাবে নিচে পড়লো, ঠিক আছে? তো সে তো নিচে পড়ছে। এখন আমি বলছি যে সে যেই ডালে ছিল, ডাল থেকে মাটির উচ্চতা হচ্ছে 313.6 মিটার, এবং সে হচ্ছে কত দূরে গিয়ে পড়ছে, এটা হচ্ছে আমার একটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে তার হচ্ছে বেগটা কত, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তার স্মরণটা কত, আনুভূমিক স্মরণ কত। তো আমি প্রথম হচ্ছে তার বেগটা কত সেটা বের করব। তো এখন দেখেন আমরা কি জানি, ভরবেগ সবসময় সংরক্ষণশীল, সেটা আমরা জানি না। তাহলে ভরবেগ যদি সংরক্ষণশীল হয়, তো মনে করেন আপনার বুলেটের আদি ভর হচ্ছে বুলেটের ভর হচ্ছে 1.975 কেজি। তারপরে কেজি আপনারা এককগুলো দিবেন, ভাই একক দিতে ভুলে যাই মাঝে মধ্যে। হ্যাঁ, তো বুলেটের যে বেগ সেটা হচ্ছে মনে করেন 400 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, ঠিক আছে? এখন পাখির আদি বেগ কত ছিল? পাখির ভর জানি 25 কেজি, ঠিক আছে? 25 কেজির পাখি হয় তো যাক। তো পাখির যে আপনার আদিতে যে হচ্ছে যে পাখির কি বলে এটা রে আদি বেগ, সেটা হচ্ছে কত ছিল? পাখি বসেছিল, তার মানে কত? 0, ঠিক আছে? এখন তারপরে আবার কি বলছি, পাখি আর বুলেট একসাথে যাচ্ছে, পাখির পেটের ভিতর বুলেট রয়ে গেছে, তার মানে কি দুইজনের ওজন একসাথে হয়ে গেছে না? তার মানে কি m1 প্লাস m2 হয়েছে, এবং তারা কি একটা বেগই প্রাপ্ত হয়েছে, কারণ কি পাখির পেটের ভিতর বুলেট, তার মানে পাখি যে বেগ প্রাপ্ত হয়েছে, বুলেট একই বেগ প্রাপ্ত হয়েছে। তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা থেকে আমরা কি জানি? আদি ভরবেগগুলোর যোগফল ইকুয়াল টু কি? তারা কি মিলিতভাবে যোগফল হয়েছে না? দেখেন তো লাস্টে মিলিতভাবে কিন্তু এই দূরত্ব অতিক্রম করবে তারা, ঠিক আছে? তো এটা মনে করেন v0 দিলাম। হ্যাঁ, আমার যেটা বের করতে হবে সেটা হচ্ছে v0, ঠিক আছে? এই যে আদিতে তাদের টোটাল ভরবেগ ইকুয়াল টু তাদের শেষের ভরবেগ, ভরবেগের সংরক্ষণশীলতা থেকে আমরা এটা জানি, ঠিক আছে? তাহলে mu কত? আমাকে সবাই একটু হিসাব করে দেন। 1.975 ইন্টু 400, ঠিক আছে, প্লাস m ইন্টু v, v এর মান হচ্ছে 0, তার মানে এটার মান হচ্ছে 0, তার মানে m1 প্লাস m2, m1 এর মান কত? 1.975 প্লাস হচ্ছে 25,
ভি নট, এখান থেকে ভি নটের মান পেয়ে যাবেন, মানে হচ্ছে পাখির যেই বেগ সেটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। অথবা আপনাকে যদি বলে বুলেটের যেই বেগ সেটা বের করো, বুলেটের বেগ কি সেম বেগ, কারণ দুজনে একসাথে যাইতেছে, ঠিক আছে। তো ভি নটের মানটা আমাকে কুইক বলেন। প্রথম অঙ্কটার উত্তর শেষ, আমরা করে ফেলছি প্রথম অঙ্কটা। লোল পাখি উট পাখি উঠে যেতে পারে না। আচ্ছা ভাই আগে না 2 কেজি না 25 কেজি দিছি, হ্যাঁ দিছি আর কি, আপনারা করেন, এত টেনশন করেন না, উত্তর একটা আসবে। মানে ডিজিটগুলো একটু এদিক ওদিক হবে আর কি, কাল্পনিক, তো কাল্পনিক জিনিস কল্পনা করে নেন। এটা লোল না রে ভাই, এটা লল, ঠিক আছে। বাচ্চারা আমাকে ভি নটের মান জানান, এতক্ষণ লাগে কেন? ক্যালকুলেটর কই? এই অঙ্কের আরো একটা পার্ট আছে, আমাকে বলছে পাখিটা আনুভূমিকভাবে কত দূরত্ব অতিক্রম করছে সেটা, হ্যাঁ 29.28 একজন বলছে, ঠিক কিনা ভুল আমি জানি না, আপনারা বাকিরা বলেন, আপনারা ঠিক ভুল ইয়ে করবেন। তো ভাইয়া হচ্ছে এই 29.28 নিয়ে আপাতত কাজ করি, ঠিক আছে। তো আমি এইটুকু মুছে দিচ্ছি, এইটুকু বুঝছেন আশা করি। প্রথম অংশটা কিভাবে বের করছি, হ্যাঁ আমি ওটা মুছে দিলাম। তো 29.28 এটা হচ্ছে আমার ভি নটের মান, হ্যাঁ। তো এখন দেখেন, এখন ঘটনাটা কি, পাখিটা বুলেটের ধাক্কা খায় সে এখান থেকে এখানে এসে পড়ছে, আমাকে বলছে এইটুকু বের করতে, ঠিক আছে। তো এখন এইটুকু বের করতে হইলে আমরা ধরে নিই, আমরা তো পাখিটার একটা বেগই পাইছি, তো আমরা ধরে নিই যে পাখিটার তো এই একটা বেগই আছে, আমরা ধরে নিই যে আশেপাশে আর কিছু নাই, ঘর্ষণ নাই, কিছু নাই, তার মানে পাখিটার এই বেগটা কি হবে, সমবেগ হবে না, ঠিক আছে, সমবেগ। তাহলে সমবেগে আমরা কি জানি, এস ইকুয়াল টু কি ভিটি জানি না, এস ইকুয়াল টু কি ভিটি। তাহলে আমি ভি এর মান জানি, আমি যদি টি এর মান জানি তাইলে তো এই এক্স এর ভ্যালুটা পেয়ে যাব, ঠিক আছে, বা এস এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে আমার টি এর মানটা বের করার টার্গেট। এখন দেখেন পাখিটা কোথা থেকে পড়ছে, এই উপর থেকে নিচে পড়ছে না, উপর থেকে নিচে পড়ছে, তার মানে কি এইচ ইকুয়াল টু কত, ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, এটা আমরা বলতে পারি না। এইচ এর মান কত 313.6। আপনার পাখির আদিবেগ কত ছিল, পাখির আদিবেগ আমার কি দেওয়া আছে, পাখির আদিবেগ দেওয়া নাই, তার মানে হচ্ছে কি না, পাখির আদিবেগ তো ছিলই না, শূন্য, ঠিক আছে। হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার, জি এর মান 9.8, টি এর মান পেয়ে যাবেন। দেখেন তো সবাই আমাকে জানান উত্তরটা কত, টি এর মানটা আমাকে কুইক জানান সবাই, কত আসবে 313.6 ইন্টু 2 ডিভাইডেড বাই 9.8 হচ্ছে টি স্কোয়ার, তার মানে টি ইকুয়াল টু রুট ওভার 313.6 ইন্টু 2, আচ্ছা 2 না 4 পয়েন্ট কত জানি হয়, এটা ভুলে গেছি, থাক 2 দেখি, 9×18 4.9। তো টি এর ভ্যালুটা এখান থেকে পাবেন, আর টি এর ভ্যালু যদি পেয়ে যান তাহলে আপনার এক্স এর ভ্যালু কত হবে, এক্স ইকুয়াল টু ভি নট ইন্টু এই টি। তো আপনার অঙ্ক কিন্তু শেষ। আশা করি বুঝতে পারছেন, যিনি অঙ্কটা ট্রাই করছিলেন কিন্তু বুঝেন নাই, আশা করি বুঝতে পারছেন। এখন অঙ্কটা কিন্তু খুবই সহজ, আমাদের নর্মাল ফর্মুলা, কিন্তু আমরা সহজভাবে চিন্তা করতে পারি না, এটা হচ্ছে আমাদের সমস্যা, ঠিক আছে। দেখি সবাই বুঝছেন কিনা আমাকে জানান। না ভাইয়া বুলেটের বেগটা নেগেটিভ হবে না, কেন হবে না আমি বলি, এখানে আমি গানের কথা কোনো আনিই নেই, ঠিক আছে। গান মানে হচ্ছে বন্দুক, বন্দুক আর বুলেটের দিক হচ্ছে বিপরীত দিক, ঠিক আছে। এখন দেখেন এখানে বুলেটও যাচ্ছে এইদিকে, বুলেট এইদিকে গেছে, ওর সাথে ধাক্কা খাইছে, ধাক্কা খেয়ে কি ও এইদিকে গেছে, তার মানে কি দিক যদি এটা আমি পজিটিভ ধরি তাহলে বুলেটের বেগটা কি পজিটিভ না, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। আর বন্দুক আর বুলেটের দিক যদি চিন্তা করি, বুলেট যখন সামনে যাবে বন্দুক তখন পিছনের দিকে ধাক্কা দিবে, তো বন্দুক আর বুলেটের দিক হচ্ছে উল্টা দিক, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। সবাই কি বুঝতে পারছেন কিনা অঙ্কটা আমাকে জানান কুইক, তাহলে আমরা ব্যাংকিংয়ের অঙ্ক করব। ক্লিয়ার, ওকে ভাইয়া। এক্সাম কবে নেওয়া শুরু করবেন? এই ক্লাসে যদি এই কয়জন মানুষ থাকেন এক্সাম নিয়ে কি করব বলেন তো? ক্লাসে থাকবেন কয়েক হাজার মানুষজন, তাইলে মনে করেন যে একটা এক্সাম নিব, এক্সামের ভিতর টপ যারা হবে তাদের নাম প্রকাশ করব, তাদেরকে পুরস্কার দিব, কত প্ল্যান। আপনারা মানুষই নেই, কিসের প্ল্যান? আর কোনো প্ল্যান নাই, এখন নিব, টেনশন করেন না। তো এখন দেখেন ভাইয়া এই সপ্তাহটা একটু ব্যস্ত আছি, তো আর হচ্ছে যে আমার হয়তো বা ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাবে অনলাইনেই,
তো আমার যদি পরীক্ষার ডেট দেয় সেই ক্ষেত্রে আমি জানি না আমি পরীক্ষায় কতটা কন্ট্রিবিউশন করতে পারবো এখন, কিন্তু যদি আমার পরীক্ষা না থাকে ইনশাল্লাহ সামনের সপ্তাহ থেকে হয়তো বা আপনারা ভালো কিছু পাওয়া শুরু করবেন। আর পরীক্ষা যদি আমার শুরু হয় সমস্যা নাই, আমি হয়তো বা সবগুলা 3টা কথা বলছিলাম তো আপনাদেরকে, 3টা কথা হয়তো বা একসাথে করতে পারবো না, এমসিকিউটা আস্তে আস্তে শুরু করব, বা যখন সুযোগ পাবো তখন ভার্সিটিটা নিব, মানে নিয়মিত হবে না, ঠিক আছে, নিয়মিত হবে না বাট হবে, আর এমসিকিউটা নিয়মিত নেওয়ার চেষ্টা করব। তো এখন দেখেন একটা ব্যাংকিংয়ের অঙ্ক করি। একটা রেল লাইনের বাঁকের ব্যাসার্ধ 500 মিটার এবং রেল লাইনের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার, ঠিক আছে। মনে করেন একটা রেল লাইন আছে, এই যে এমন, এই যে রেলটা এইভাবে যাবে, এই যে একটা বাঁকা পথ। ব্যাংকিং কখন হয়? যখন হচ্ছে পথটা কি হয়, বাঁকা পথ। এখন যেই বাঁকা পথ, সেই বাঁকা পথের মনে করেন যে এই যে ব্যাসার্ধ বা বাঁকা পথ, পথ ব্যাসার্ধ কখন আসে? যখন একটা বৃত্তাকার পথ আসে তখনই না ব্যাসার্ধ আসে। তো এইখানে মনে করেন এটা বাঁকা পথের ব্যাসার্ধ, ঠিক আছে। ব্যাসার্ধ কত? 500 মিটার। তারপর বলছে যে রেল লাইনের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই যে রেল লাইনের এই যে 2টা লাইন কেন দিলাম ভাইয়া, কারণ রেল লাইনের 2টা পাত থাকে, তো এই 2টা পাতের মধ্যবর্তী দূরত্ব কত? 1 মিটার বলছে, হ্যাঁ, 2টা পাতের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিটার। তো বলছে ঘন্টায় 54 কিলোমিটার বেগে চলমান গাড়ির ক্ষেত্রে বা রেলের ক্ষেত্রে, রেলের বেগ কত? 54 কিলোমিটার পার আওয়ার ঘন্টায় বলছে, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে ব্যাংকিংয়ের জন্য বাইরের লাইনের পাতকে কতটুকু উঁচু করতে হবে? তো আগের দিন আমরা কি জানছি, আমাকে হচ্ছে রাস্তা কতটুকু উঁচু করতে হবে সেটা জানতে চাইছে, হ্যাঁ। তো ভাইয়া আগের দিনের গল্পটা একটু বলে দিই আপনাদেরকে। আগের দিনে আমরা কি জানছি? আমরা আগের দিনে জানছি যে একটা বস্তু যখন একটা বৃত্তাকার পথে যাইতে চায় তখন অবশ্যই কি বৃত্তাকার পথে তার কেন্দ্রমুখী বল থাকতে হবে। কেন্দ্রমুখী বল থাকলে সে হচ্ছে যে একটু হেলে তারপরে হচ্ছে কি আপনার মানে ইয়েটা অতিক্রম করবে, বা হচ্ছে এই যে বৃত্তাকার পথটা অতিক্রম করতে পারবে। কিন্তু সে যদি কেন্দ্রমুখী বল না পায় তাহলে সে হেলতে পারবে না। আর একটা বস্তু যদি বাঁকা হয়ে বৃত্তাকার পথে না যায়, সে কি করবে? স্পর্শক বরাবর চলে যাবে, মানে তার কেন্দ্রমুখী বল না থাকলে সে স্পর্শক বরাবর চলে যাবে, এবং যদি খাদ থাকে খাদে পড়ে যাবে, ঠিক আছে। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। তার মানে বৃত্তাকার পথে ঘোরার জন্য কি লাগবে? মাস্ট কেন্দ্রমুখী বল লাগবে। আর কেন্দ্রমুখী বল যদি থাকে তাহলে কি হবে? আমি হেলতে পারবো। আর আমি যদি হেলতে পারি তাহলে হচ্ছে কি হবে? আমার হচ্ছে যে আমি বৃত্তাকার পথটা অতিক্রম করতে পারবো। তো আমাকে বলছে যে এই জায়গায় যদি এই সব ঘটনা হয় তাহলে এখানে কত ডিগ্রি কোণে হেলতে হবে। এখন একটা জিনিস দেখেন, হেলতে হবেই বলছে, কিন্তু একটা জিনিস দেখেন, আমি হলে তো আমি বাইকে যেতে পারবো, আমি সাইকেল চালাইলে আমি সাইকেল নিয়ে বেঁকে যেতে পারবো, বা আমি হুন্ডা চালালে হুন্ডা নিয়ে বেঁকে যেতে পারবো। কিন্তু আমি যখন গাড়ি চালাবো, গাড়ি তো বাঁকাইতে পারবো না। বা এত বড় একটা রেল যদি এভাবে বাইকা যায় তাহলে কি হবে একবার চিন্তা করে দেখেন, ঠিক আছে। তো রেল তো বাঁকানো যাবে না, তো রাস্তা বাঁকায় দিতে হবে। তো রাস্তা বাঁকায় দিলে যেই কোণে রাস্তাটা বাঁকাবো সেই কোণে আমি হচ্ছে যে মানে আমি যখন হেলতাম তখন যেই কোণে বাঁকতাম, তার মানে হচ্ছে রাস্তাটাকে সেই কোণে বাঁকায় দিতে হবে, সেটাই কি আমার ব্যাংকিং কোণ হবে। তো এখন আমি চিত্রটা ধরেন এইভাবে আঁকি, ঠিক আছে। মনে করেন রেলের এই 2টা পাত, সেই পাতটাকে আমি এইভাবে আঁকলাম, ঠিক আছে। এই যে এরকম যে একটা অংশ হচ্ছে যে কি ভূমির সাথে আরেকটা পাত হচ্ছে কতটুকু উঁচায় রাখছি, ভূমি থেকে এতটুকু উঁচায়, ঠিক আছে। তো এই কোণটা মনে করেন থিটা। তো আপনাকে কি জানতে চাইছে? এই এইচটা জানতে চাইছে। আবার আমাকে কি বলছে? এই যে একটা পাত, এই যে একটা পাত, 2টা পাতের মধ্যবর্তী দূরত্ব কত? 1 মিটার বলছে, ঠিক আছে। তো আমার প্রথম টার্গেট কি? আমার প্রথম টার্গেট কি? আমাকে ভি এর মানও দেওয়া আছে, সবও দেওয়া আছে, ঠিক আছে। আমার প্রথম টার্গেট হচ্ছে যে আমার ব্যাংকিং কোণটা হিসাব করতে হবে, ঠিক আছে। ব্যাংকিং কোণ বা আমার কত ডিগ্রি কোণে হেলতে হবে সেটা হিসাব করতে হবে না? তো কত ডিগ্রি কোণে হেলতে হবে সেটা আমি কিভাবে হিসাব করব? tan θ = v²/rg, এই জিনিসটা আমার বের করতে হবে, তাই না? তার মানে ভি এর মান কত দেওয়া আছে? 54 কিলোমিটার পার আওয়ার। তার মানে ভি = কত? 54। আমার লাগবে মিটার পার সেকেন্ডে, ঠিক আছে। 54 ইন্টু যেহেতু কিলোমিটার আছে 1000 দিয়ে গুণ দিবেন, ডিভাইডেড বাই 3600 দিয়ে ভাগ দিবেন, তাইলে হচ্ছে আপনার মিটার পার সেকেন্ডে চলে আসবে, ঠিক আছে। 0 0 কাটা। তো আমাকে একটু হিসাবটা জানান যে এখানে বেগটা কত আসে, কত মিটার পার সেকেন্ড ইনভার্স 1 আসে, আমাকে জানান, ঠিক আছে। তারপরে কি করবেন? বেগের মানটা এখানে বসাবেন। আর কি ব্যাসার্ধ কত? 500 মিটার দেওয়া আছে। আর হচ্ছে জি কি 9.8, ঠিক আছে। বসায় দ্রুত θ = কত? θ = tan ইনভার্স এত। এটা দ্রুত বের করে ভাইকে দেখান, কুইক। সবাই একটু দেখেন, এটা যদি বুঝেন আমাকে বলেন যে ভাই বুঝতে পারছি। মানে আমি শুরুতে বের করতেছি কি, এটা যদি আমি মানুষ হইতাম আমি কত ডিগ্রি কোণে হেলতাম সেই কোণেই তো আমার রাস্তা হেলাইতে হবে, তাই না? তো আমি শুরুতেই বের করতেছি কি আমি কত ডিগ্রি কোণে হেলতাম, সেটা যদি বের করতে পারি ট্রেনকে কত ডিগ্রি কোণে হেলতে হবে, আর অত ডিগ্রি কোণে আমি রাস্তাটা বাঁকায় দিব একটু পরে, ঠিক আছে। তো এখন দেখেন 15 ভেরি গুড। থিটার মান কত? থিটার মান বলেন। 15 নাকি? বইয়ের অঙ্ক কিন্তু এগুলা, হ্যাঁ, আমি কোনো বানায় অঙ্ক দিতেছি না, এগুলো বইয়ের অঙ্ক। ব্যাংকিংয়ের কোন শিখেন আগে, তারপরে বানানো অঙ্ক দিব আমি, সমস্যা নেই, অঙ্ক দিব অনেক। থিটার মানটা বের করে ফেলেন। থিটার মানটা মেবি আসবে, এটা 15² 2.628 এরকম কিছু একটা আসবে, একদম বইয়ের ম্যাথ এটা, হ্যাঁ। তো এইটা আসলো,
ঠিক আছে? তাইলে আমরা শুরুতেই জেনে গেলাম, আমরা কি জেনে গেলাম? আমরা শুরুতেই জেনে গেলাম যে আমি হইলে কত ডিগ্রি কোণে বাঁকতাম, তার মানে ট্রেনকেও অত ডিগ্রি কোণে বাঁকতে হবে। এখন ট্রেনকে তো বাঁকানো সম্ভব না, রাস্তারে বাঁকাবো, ঠিক আছে? তো রাস্তারে যদি বাঁকাই, রাস্তারে তো এই কোণেই বাঁকাইতে হবে, তার মানে আমি এই থিটার ভ্যালু জানি, ঠিক আছে? আমি কি এই থিটার ভ্যালু জানি, তাহলে আমি কি বলতে পারি? থিটার ভ্যালু যদি জানি, আমাকে বলছে যে এখন এত ডিগ্রি কোণে যদি আমি রাস্তাকে বাঁকাই, দেখেন রাস্তার এই থিটা কোণে বাঁকাই দিলে রাস্তার একটা পাশ উঁচু হয়ে যাবে না? বলছে যে রাস্তাটার কত উঁচু করতে হবে, রাস্তার বিপরীত প্রান্তটা কত উঁচু করতে হবে, এই এইচটা জানতে চাইছে। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি? লম্ব ভাই অতিভুজ, অতিভুজের মান কত? 1, ঠিক আছে? তার মানে এইচ ইকুয়াল টু কি? সাইন থিটা, ঠিক আছে? তা আপনি থিটার মান যদি এটা বসায় দেন আপনার অঙ্ক হয়ে যাবে। এখন আপনাদের বইতে কি করছে সেটা আমি একটু বলি। আপনাদের বইতে বলছে যে থিটার মান যেহেতু ছোট সেহেতু সাইন থিটা ইকুয়াল টু কি? টেন থিটা। এইভাবে করে আপনাদের বইতে অঙ্ক করছে, তো করেন, ওইভাবেই করেন, কোনো সমস্যা নেই। সবাই কি বুঝতে পারছেন কিনা ভাইয়াকে একটু জানান। জি ভাইয়া বুঝতে পারছি, বুঝতে পারলে ভাইয়াকে একটু জানান, কুইক কুইক। ব্যাংকিং নিয়ে যারা ভয় পাইছিলেন, ঠিক আছে, ব্যাংকিংটা সহজ না, খুবই সহজ, কিন্তু আপনি সহজভাবে চিন্তা করলেই সহজ। জানান বুঝতে পারছেন কিনা ভাইয়া। পরের অঙ্কে যাবো তাহলে। ওরে বাবা গরম লাগে কি রে, কেউ কিছু বলে না নাকি? আমার নেট চলে গেল। সেন্টিমিটার। আচ্ছা যাই হোক, মান এটাই আসবে, আশা করি সবাই বুঝতে পারছেন, ঠিক আছে? তো এই অঙ্কটা আবার একটু ঘুরাইয়া দেয়, ঠিক আছে? ঘুরানোটা কিভাবে দেয় সেটা একটু দেখি। এখন অঙ্কটা আপনারা করবেন, এখন অঙ্কটা আমি করব না, ঠিক আছে? এখন বলছে কি, একটা রাস্তা 50 মিটার ব্যাসার্ধে বাঁক নিছে। এখন আর ভাইয়া চিত্র আঁকতেছি না, রাস্তার ব্যাসার্ধ কত? 50 মিটার। আশা করি বুঝতে পারছেন এটা কোন ব্যাসার্ধ? ওই যে 10 থিটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই আরজি, সেই আর এর মান হচ্ছে এটা। তারপরে ওই স্থানে রাস্তাটি 5 মিটার চওড়া। রাস্তার চওড়া কত? 5 মিটার। আচ্ছা রাস্তাটা একটু আঁকি। রাস্তার চওড়া হচ্ছে 5 মিটার, ঠিক আছে? তো এর ভিতরের কিনারা থেকে বাহিরের কিনারা 0.5 মিটার উঁচু, ঠিক আছে? এটা ভিতরের কিনারা আর এটা বাহিরের কিনারা, তার মানে এটা থেকে এটার উচ্চতা কত? 0.5 মিটার। আশা করি বুঝতে পারছেন, মানে ওরা বুঝাইতে চাইছে যে 5 মিটারের একটা রাস্তা আছে যেটাতে আমি বাঁকাইছি, বাঁকানোর ফলে তার উচ্চতা হয়েছে কত? 0.5 মিটার। ওরা এখন উল্টা করে বলতেছে, ঠিক আছে? তো বলছে যে সর্বোচ্চ কত বেগে ওইখানে নিরাপদে বাঁক নেওয়া সম্ভব। কোশ্চেনটা ভিন্ন হয়ে গেছে, যে এরকম যদি ঘটনা হয়, একটা রাস্তা উঁচু হয়, তাহলে আমি কত বেগে গেলে, সর্বোচ্চ কত বেগে গেলে ওই জায়গায় আমি নিরাপদে বাঁক নিতে পারবো, ঠিক আছে? কারণ বেগও যদি আবার একটু এদিক ওদিক হয়ে যায়, কারণ কি একটা জিনিস দেখেন, টেন থিটা ইকুয়াল টু কি? ভি স্কোয়ার বাই আর জি, হ্যাঁ? তার মানে থিটাটা কি? ভি এর উপর ডিপেন্ডেন্ট না? জি এর মান ফিক্সড, আর এর মান ফিক্সড, থিটাটা কিন্তু ভি এর উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? এই ভি এর উপর ডিপেন্ড করে এই থিটার মান চেঞ্জ হবে, যে আপনি কত বাঁকবেন বা কত বাঁকবেন না, ঠিক আছে? তার মানে আমার বেগের উপর কি, আমি কত ডিগ্রি কোণে বাঁকতে হবে সেটা নির্ভর করতে হবে। বেগ যত বেশি তত বেশি বাঁকতে হয়। দেখবেন যে ওই যে আপনার যে যারা হচ্ছে রেস করে, হুন্ডা রেস, টিভিতে দেখবেন, আজকেই দেখবেন যদি না দেখে থাকেন, বা ইউটিউবে সার্চ দেবেন একটু পরে, যে ওরা দেখবেন যে একদম পারলে শুয়ে যায় মাটির সাথে, ঠিক আছে? একদম মানে শুয়েই যায় পারলে, ঠিক আছে? এত কোণে যায়, বা এত কোণে কেন যায়, এত কম কোণে কেন যায়? কারণ হচ্ছে তাদের বেগ হচ্ছে সর্বোচ্চ, তখন বেগ হচ্ছে সর্বোচ্চ রাখার চেষ্টা থাকে তাদের, সেই জন্য, ঠিক আছে? তার মানে বেগ বাড়লে মোটামুটি থিটা বাড়ে, এটা আপনারা ক্যালকুলেশন করলে বুঝবেন। তাহলে এখন আমাকে কি বলছে, যে আমার রাস্তাকে যদি এত কোণে বাঁকাই তাহলে আমার বেগ কত থাকতে পারবে সেটা বের করতে বলছে। তো আপনারা বেগটা আপনারা কুইকলি সবাই আমাকে বের করে দেন, নিজে নিজে বের করে দেন, আর যারা বুঝেন নাই তারা আমার সাথে থাকেন, ঠিক আছে? তো আমাকে যখন এই উপাত্ত দেওয়া আছে, আমাকে কিন্তু বলা আছে যে রাস্তাকে কত ডিগ্রি কোণে বাঁকানো হবে সেটা বলা আছে। কিভাবে? সাইন থিটা ইকুয়াল টু কি? লম্ব বাই অতিভুজ। তো এখান থেকে আমি থিটার মান পেয়ে যাব, হ্যাঁ? তো থিটার মান পাওয়া মানে কি? রাস্তাকে কত কোণে বাঁকাইছি। আর একটু আগে ভাইয়া বলছি রাস্তাকে আমি তত কোণেই বাঁকাবো যত কোণে আমি যদি সাইকেল চালাইতাম আমার বাঁকতে হইতো, তাই না? তার মানে আমাকে কি, আমি কত ডিগ্রি কোণে বাঁকতাম? এই থিটা কোণে না? তার মানে আমাকে এই থিটা কোণটা দেওয়া আছে, ঠিক আছে? টেন থিটা ইকুয়াল টু কত? ভি স্কোয়ার বাই আর জি। তো এখন দেখেন এই আর এর ভ্যালু আমাকে দেওয়াই আছে, জি এর ভ্যালু জানি, ভি এর ভ্যালু পাবেন না, এখান থেকে থিটার ভ্যালু পাইছেন, অঙ্ক শেষ। ব্যাংকিংয়ে এর বাইরে আমি আর তেমন কিছু দেখি নেই, তবে আছে কিছু, সেগুলো আমি আস্তে ধীরে আপনাদেরকে করাইয়া দিব ইনশাআল্লাহ। দেখি বাচ্চারা বুঝতে পারছেন কিনা বলেন ভাই। 7
হ্যাঁ 7 কে জানি বের করছে, 7 বের করে ফেলছে, ভেরি গুড। বুঝতে পারছেন আশা করি সবাই, মানে আগে যেভাবে করছি এখন হচ্ছে তার উল্টা অঙ্ক ছিল, ঠিক আছে। তো তারপর একটা অঙ্ক করি, ও আজকে ঘাত বল করলাম না, ঘাত বলের একটা অঙ্ক করি। আমি কিন্তু আজকে বইয়ের অঙ্ক করাচ্ছি, বইয়ের সিন অঙ্কগুলা করাচ্ছি, আনসিন অঙ্ক নেক্সট করাবো। তো এখন দেখেন 1350 কেজি ভরের একটা গাড়ি আছে, যার ভর কত 1350 কেজি। 1350 কেজি ভরের একটা গাড়ি 80 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান অবস্থায়, 80 কিলোমিটার পার আওয়ার এই বেগে চলতেছে, ঠিক আছে। চলমান অবস্থায় কি করলো, একটা দেয়ালকে আঘাত করলো, এই যে দেয়াল আছে, দেয়ালটা ধুপ করে আঘাত করলো। তো আঘাত করার পরে 5 × 10⁻³ সেকেন্ডে স্থির হয়, 5 × 10⁻³ সেকেন্ডে স্থির হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলছে যে ক নম্বর, বলের ঘাত কত, বলের ঘাত। খ নম্বর, সংঘর্ষে দেয়ালটি গাড়ির উপর গড় যে বল প্রয়োগ করে, মানে সংঘর্ষের সময় দেয়ালটা গাড়ির উপর কত বল প্রয়োগ করছে, দেয়াল কর্তৃক গাড়ির উপর প্রযুক্ত বল ইকুয়াল টু কত, ঠিক আছে। তো এখন দেখেন ভাইয়া বলি অঙ্কটা, একটা গাড়ি সে এত বেগে চলতেছে, তার বেগ অনেক বেশি, মাঝপথে একটা দেয়াল আছে, সে থামতে পারলো না, বেগ অনেক বেশি হওয়ার কারণে সে গিয়ে ধাম করে বাড়ি দিয়ে দিল। হ্যাঁ, তো বাড়ি দেওয়ার ফলে এখানে কি হয়েছে, বাড়ি দেওয়ার ফলে দেখেন তো সে এত সেকেন্ডে স্থির হয়েছে, এই সময়টা অনেক কম না, অনেক কম কিন্তু, মানে 5 রে 1000 দিয়ে ভাগ করলে যত সেকেন্ড আসছে অত সেকেন্ড, ঠিক আছে, অনেক কম কিন্তু, ঠিক আছে। মানে 5 সেকেন্ডের 1000 গুণ কম না, হ্যাঁ 5 সেকেন্ডের 1000 গুণ কম, ঠিক আছে, সেটা হচ্ছে সময়। তার মানে খুব অল্প সময় ব্যাপী এখানে সে কি একটা আঘাত করছে, এবং এই আঘাতটা কি অনেক বড় মাপের আঘাত, এই সংঘর্ষটা হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, বড় মাপের আঘাত যদি অল্প সময়ে কার্যকর হয়, সেখানে যেই ফোর্সটা হয় বা বলের ঘাতটা হয় সেটাকে কি বলে, ইম্পালসিভ ফোর্স। ইম্পালসিভ ফোর্স J = কি F × Δt, ঠিক আছে। আপনাকে কি F এর ভ্যালু দেওয়া আছে, নাই, Δt দেওয়া আছে। কিন্তু আপনি আরেকটা জিনিস জানেন কি, ইম্পালসিভ ফোর্সটা কি, আজকে সকালেই বলছিলাম যে ভরবেগের পরিবর্তন কি, শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ, ঠিক আছে। তো m এর ভ্যালু কি এখানে দেওয়া আছে, m এর ভ্যালু দেওয়া আছে। তো v2 এর ভ্যালু কত, v2 কত, শেষ বেগ কত 0, আদি বেগ কত বের করেন, 80 × 1000 ডিভাইডেড বাই কত 3600, বের করে ফেলেন আদি বেগ, এখানে মান বসায় দেন, ভরও জানেন 1350 ইন্টু মাইনাস এত, আপনার অঙ্ক বলের ঘাত শেষ। দেখি কে কি করেন আমাকে বলেন। কালকে পোস্ট দেই নাই কেন, কালকে পোস্ট দেই নাই কারণ কালকে আমি অলরেডি একটা পোস্ট করছিলাম সন্ধ্যাবেলায়, সেই জন্য আর পোস্ট করিনি। কারণ কয়েকটা পোস্ট আসে পড়ে তো একসাথে, তো মনে করেন একসাথে এতগুলো পোস্ট আসলে সমস্যা। আর হচ্ছে আমার যেই দিন শিডিউল থাকবে না সেদিন হচ্ছে, বা শিডিউল থাকবে সেদিনের শিডিউলটা যদি আমি চেঞ্জ করি, সেক্ষেত্রে হচ্ছে যে আমি আপনাদেরকে জানাবো। আর যদি আমি আপনাদেরকে না জানাই, তার মানে শিডিউল চেঞ্জ হয়নি, ঠিক আছে। ব্যাপারটা এটা মাথায় রাখবেন সবসময়, হ্যাঁ। আর আমারও দেখি সামনে হয়তো বা আবার 6:30টায় মুভ করব, কারণ হচ্ছে যে 7:30টায় হলে আমার জন্য অসুবিধা হয়, আমার আবার হচ্ছে পরীক্ষা থাকে 10টার দিকে, তো আমার জন্য একটু অসুবিধা হয়। তো ইনশাল্লাহ সমস্যা নেই, এটা দেখবো। আশা করি বলের ঘাটটা সবাই পাইছেন, বলের ঘাটটা কি আসছে, নেগেটিভ আসছে, ঠিক আছে। আচ্ছা, তো সবাই এটার উত্তর বের করবেন। এখন বলছে কি, দেয়াল কর্তৃক গড় প্রযুক্ত বলটা কত, ঠিক আছে। আচ্ছা, বলের ঘাত যে নেগেটিভ আসছে সেটা কি খেয়াল করছেন, বলের ঘাত নেগেটিভ আসছে কেন, বলের ঘাত নেগেটিভ আসছে, তার মানে অবশ্যই একটা বিপরীত কিছু ঘটছে না। বিপরীত কি ঘটছে দেখেন, আপনার এই জায়গায় আমরা যে ঘাত বলটা হিসাব করি, সেই ঘাত বলটা কিসের জন্য হিসাব করতেছি, ঘাত বলটা হিসাব করতেছি ওই যে ঘাত বল J = F × Δt না, এই Fটা আমরা ধরে নিচ্ছি যে দেয়াল আমাদের উপর প্রযুক্ত করতেছে, ঠিক আছে। আমরা ধরে নিচ্ছি কি দেয়াল আমাদের উপর প্রযুক্ত করতেছে, তো সেটা যদি আমরা ধরে নেই, সেই ক্ষেত্রে হচ্ছে যে কি, আমি যাচ্ছি এদিক থেকে, আমি ফোর্স দিতেছি এদিক থেকে, আর দেয়ালের জন্য যদি আমি বের করি, তাহলে আমার অটোমেটিক্যালি নেগেটিভ চলে আসবে, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি কি দেয়াল আমার উপর বল প্রযুক্ত করতেছে, হ্যাঁ। তাহলে আমাকে কিন্তু এখন বলছে যে দেয়াল কর্তৃক গড় প্রযুক্ত বল কত, আমি কিন্তু অলরেডি একটু আগে J এর মান বের করছি, তাহলে J = কিন্তু F × Δt। আর ভাইয়া কি বললাম, আমরা যে এখানে যেই বলের নেগেটিভ আসার কারণ কি, কারণ দেয়াল কর্তৃক প্রযুক্ত বলটা নির্দেশ করতেছে, দেয়াল কর্তৃক প্রযুক্ত বলটা তাহলে কি এই F বলটা, তার মানে F = কি J/Δt। আর একটা জিনিস মাথায় রাখবেন, আমি যেই বল প্রয়োগ করি দেয়াল কিন্তু একই বল প্রয়োগ করে, কারণ প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। তো আমার দ্বারা কৃত কাজ, মানে আমার দ্বারা
বল যদি বলে তাইলে মনে করেন যে আমি জে ইকুয়াল টু এফ টি ডাইরেক্ট আমার মানটা দিব, মাইনাস আসলেও পরবর্তীতে মাইনাসটা উঠাই দিব, কারণ আমার দ্বারা বল, ঠিক আছে। আর মাইনাস আসলে আমি কি বলে দিব, দেয়াল দ্বারা বল, শেষ। এই হচ্ছে ঘটনা। আশা করি সবাই বুঝছেন, না বুঝলে আমাকে বলেন। ভি ও জে এর মান বের করছে কে যেন। আচ্ছা ঠিক আছে, আশা করি সবাই বুঝছেন বা পারছেন। আমি জানি উত্তরটা খেয়াল করছি, হ্যাঁ উত্তরটা এরকম কিছু একটা আসবে, ঠিক আছে। আশা করি আপনাদের সবার হয়েছে, হ্যাঁ ভালো করে বের করেন। অঙ্কটা বুঝছেন তো না? তাহলে ভাইয়া মুছি ভাই, পরের অঙ্কটায় যাই। হ্যাঁ, আপনারা মনে হয় কমেন্ট দেরিতে করেন, বা আমার এখানে কমেন্ট আসেই না, কিছু একটা তো ঘটেই। দেখি দেখি, আমাকে দ্রুত জানান কি অবস্থা। ভাই একক কি হবে? অবশ্যই একক হবে। আয় হায়, কি বলে, একক কেন হবে না? একক অবশ্যই হবে। আচ্ছা, একক কি হবে মানে কি, একক দেওয়া লাগবে কি না সেটা জানি না, মানে আপনি কি বলতেছেন কোশ্চেনটা, মানে একক দেওয়া লাগবে সেটা, নাকি এককটা কি হবে সেটা? তো এককটা যদি কি হবে সেটা বলেন, উপরে কি ভরবেগের পরিবর্তন না? তো ভরবেগের পরিবর্তন মানে কি, ভরবেগের একক কি, ভর কি এম ইন্টু ভি, এম এর একক কি কেজি, ভি এর একক কি কেজি মিটার পার সেকেন্ড ইনভার্স 1, আর নিচে কি আছে আপনার হচ্ছে কি জে ইকুয়াল টু কি এফ ইন্টু টি না, এফ ইন্টু টি। তার মানে হচ্ছে, আচ্ছা হ্যাঁ, ভরবেগের পরিবর্তনটাই হচ্ছে কি আপনার বলের ঘাত নির্দেশ করে। তার মানে এই যে বলের ঘাতের যেই প্রথম এককটা সেটা এটা, ঠিক আছে। আবার জে ইকুয়াল টু কি এফ ইন্টু ডেল টি, ঠিক আছে, এফ ইন্টু ডেল টি। এফ এর একক কি নিউটন, টি এর একক কি সেকেন্ড, ঠিক আছে। এটাও আপনারা দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এফ এর আবার আরেকভাবে দিতে পারি, এফ ইকুয়াল টু কি এম এ, ঠিক আছে, এম এ। আর টি এর একক কি, টি এর একক আচ্ছা একটু পরে দিতেছি। তাহলে এম এর একক কি কেজি, ঠিক আছে। আপনার ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড ইনভার্স 2, সময়ের একক কি সেকেন্ড, তার মানে কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1। তো আমরা মেইনলি ভরবেগের একক হিসেবে এই কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1 কে রাখবো। এটার মাত্রা হইলে কি করব, মাত্রা হইলে কেজি, মানে ভরের মাত্রা কি এম, তারপরে আপনার এটা কি মিটার, মিটারের মাত্রা কি এল, ঠিক আছে। আর সেকেন্ডের মাত্রা কি টি ইনভার্স 1, তার মানে এম এল টি ইনভার্স 1, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন কি বলছি ভাইয়া। তো এই হচ্ছে যে আপনার এই হচ্ছে কিসের মান, এই হচ্ছে আপনার মানে এই যে বলের ঘাতের যেই এককটা সেটা, ঠিক আছে। আর হচ্ছে যে আপনাকে যখন ফোর্স বের করতে বলছে, ফোর্সের এককটা নিউটন, এটা আপনারা জানেনই, মুখস্থ না অ্যাকচুয়ালি, এটাও বের করে দেখাইছিলাম মনে হয় ভাইয়া ফার্স্ট ক্লাসের দিকে। তো আমি পরের অঙ্কটায় কি যাবো কিনা সবাই আমাকে জানান, যে যাব কি যাব না। আপনারা কি অঙ্ক করতে চান কি করতে চান না আমাকে একটু জানান। ওয়ালাইকুম আসসালাম, কে যেন সালাম দিল। এই করোনার ভিতর ক্লাস হয়? ওয়ালাইকুম আসসালাম। কি রে, এখন সালাম দেয় মানে কি বিদায় জানাইতেছেন? আমি তো ভাবলাম আরো 2-1টা অঙ্ক করব যদি আপনারা করতে চান। ভাইয়া ছুটি দেন, খিদা লাগছে। ওকে ঠিক আছে, ছুটি দিয়ে দিতেছি, যে ছুটি চাইতেছেন। আপনারা আজকে আমাকে কি কি জানাবেন, আপনারা আজকে আমাকে জানাবেন যে আপনাদের নিউটনীয় বলবিদ্যা সব বুঝছেন কিনা। এখন আপনাদের কাজ কি আমি বলি, পড়ায়া তো আমি শেষ করলাম, আপনাদের কাজ হচ্ছে পুরা বই পড়া, পুরা বই না পুরা চ্যাপ্টার, এই পুরা চ্যাপ্টারটা রিডিং দিবেন, ঠিক আছে। একদম লাইন টু লাইন রিডিং দিবেন, লাইন টু লাইন রিডিং দিবেন, সব বোঝার চেষ্টা করবেন। আর ভাইয়া মোটামুটি সব থিওরি বলে দেওয়ার চেষ্টা করছি, সব থিওরি বলছি, আমার যেটুকু বিশ্বাস নিজের উপর সব থিওরিগুলোই বলছি, বোঝানোর চেষ্টা করছি। তো থিওরি সবগুলাই বুঝবেন, হ্যাঁ। থিওরি বোঝার পরে কাজ কি, আপনার বইয়ের পিছনে যে সিন 30টা প্রশ্ন আছে তার মধ্যে অনেকগুলো ভাইয়া করাই দিচ্ছি, এই সিন প্রশ্নগুলো সলভ করবেন, ঠিক আছে। সিন কোশ্চেনগুলো সব সলভ করবেন, হ্যাঁ। তো এই সিন কোশ্চেনগুলো সলভ করলে পুরো বই চ্যাপ্টার ওয়াইজ যদি পড়েন আপনার থিওরি ক্লিয়ার হবে, আর হচ্ছে যে আপনার এমসিকিউ ক্লিয়ার হবে। আর যদি সিন কোশ্চেনগুলো সলভ করেন আপনার মোটামুটি বোর্ডে যেসব ম্যাথ আসতে পারে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে আপনার হাতে তো এখন অনেক সময়, আমি জানি যদ্দূর বিশ্বাস আমার, যে আনসিন প্রশ্নগুলো তারপর শুরু করবেন। দেখবেন যে সিন প্রশ্নের 70%ই আনসিন প্রশ্নে মিলছে, 30%-এর ভিতর 20% হচ্ছে আপনি হালকা চিন্তা করলে পারবেন, আর 10% হচ্ছে যে হয়তো বা একটু সাহায্য লাগবে কারো, ঠিক আছে। তো আপনি যদি এই 3টা করতে পারেন তাহলে মনে করেন আপাতত এই বইয়ের এই চ্যাপ্টারের বস আপনি, ঠিক আছে।
এখন কেন ভাইয়া এই বইয়ের বস? আপনি যেই বই পড়বেন সেই বইয়ের বস আপনি, তারপর আপনি আরেকটা বই ধরবেন, ওই বই ধরলে দেখবেন যে দুই বইয়ের মধ্যে প্রায় 80-90% অঙ্ক মিলছে, 20% অঙ্ক সলভ করবেন, তাহলে মনে করেন আপনি দুই বইয়ের বস। ঠিক আছে, দুই বইয়ের বস হলে আপনি এমনি বস, এই চ্যাপ্টারের উপর বস। তো এই হচ্ছে পড়ার সিস্টেম। হ্যাঁ, তো যদি কেউ মানে যারা রেগুলার স্টুডেন্ট তাদের জন্য বলতেছি, আর যারা হচ্ছেন যে অ্যাডমিশনের স্টুডেন্ট, অ্যাডমিশনের জন্য আমি যেভাবে পড়ছি সেটা যদি আমি বলি, আমি একবার বলছিলাম যে আমি 3টা বইয়ের অঙ্ক সলভ করছিলাম অ্যাডমিশনের সময়, 3টা বইয়েরই হচ্ছে সিন প্রশ্ন এবং আনসিন প্রশ্নগুলো সলভ করছিলাম। সলভ করার পরে আমি হচ্ছে যখন কোশ্চেন ব্যাংকটা একটু ধরতে গেলাম, দেখলাম যে আমার অনেক কিছু মিলে। ঠিক আছে, অনেক কিছু মিলে গেছে। তো পরবর্তীতে আমি কোশ্চেন ব্যাংক করাটা আপনাদেরকে সাজেস্ট করি, কারণ হচ্ছে কোশ্চেন ব্যাংক করলে হচ্ছে সব জায়গায় কমন পাওয়া যায়, কম বেশ। ঠিক আছে, কোশ্চেন ব্যাংক অনেক বছর যাবত প্রশ্ন হচ্ছে, প্রশ্ন নতুনত্ব খুব কম আসে। ঠিক আছে, আসে কিন্তু একটু কম, বা কিছু আপনি কমন পাবেনই। সুতরাং আপনার কোশ্চেন ব্যাংক করলে আপনি আইডিয়া পাবেন যে প্রশ্ন কেমন হয়। তো প্রশ্ন ব্যাংক করবেন, আমি যদিও করিনি, তো আমার আল্লাহর রহমতে সমস্যা হয়নি না করলেও, কিন্তু করা উচিত। ঠিক আছে, করলে হচ্ছে ডাইরেক্ট কমন পাবেন, একটা জিনিস করছেন সেটা এসে দেখতেছেন, তাহলে কিন্তু সুবিধা। ঠিক আছে, তো এইভাবে পড়েন সবাই। আপনাদের সবাইকে অত্যন্ত ধন্যবাদ পুরাটা সময়ব্যাপী আমার পাশে থাকার জন্য। নেক্সট ক্লাসে একটা ম্যাথ ক্লাস থাকবে, তো ইনশাল্লাহ আমি কিছু ম্যাথ করায় দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে কিছু বাড়ির কাজ দিব। তো আপনারা সবাই আমাকে জানান যে আপনাদের ক্লাসটা কেমন লাগছে। আসি, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। সবাই ভাইয়ের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।